সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং রাইট নাও আমাকে দেখছেন অন ভৌতিক কথা। আবারও সাথে আমি হাজির হয়ে গেলাম জেফরি খান, এবং এর সাথে বলতে চাই ভৌতিক কথার কিন্তু আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি। আজকে কিন্তু ভৌতিক কথার প্রচার করতে চলেছি 16তম পর্ব। আশা করছি আজকের এপিসোড আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে কিন্তু ভ্যারাইটি অফ স্টোরি আছে। আজকে কিন্তু আমাদের পিঙ্কি আপুর ঘটনা আছে, আজকে মনির ভাইয়ের ঘটনা আছে, এবং আজকে দারুণ দারুণ সব স্টোরি আছে। আমি চাই যে পুরোটা এপিসোড আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করেন। কানে হেডফোন লাগিয়ে দিন, বিকজ প্রতিটা স্টোরি শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং একটা পুরো আড্ডার মতো ভৌতিক কথা। এবং আমরা কিন্তু আড্ডা দিতে দিতেই ঘটনা শেয়ার করতে করতে এগিয়ে যাব সামনের দিকে। এই হচ্ছে বিষয়। আমি দেরি করবো না, আমরা আজকের এপিসোডে চলে যাব। যাওয়ার আগে আবারও বলবো, আপনারা ঘটনা পাঠিয়ে দিবেন আমাদের ভৌতিক stories@gmail.com এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01400930111। ভৌতিক কথা এই মুহূর্তে রিলিজ স্টেপে আছে। ইনশাআল্লাহ আগামী 1 মাস 1.5 মাসের ভিতরে রিলিজটা শেষ হয়ে যাবে। আমরা নতুন ভাবে আবারও শুরু করব, নতুন স্টোরি নিয়ে। মানে ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আবারও মারাত্মক সব স্টোরিগুলো এনজয় করে থাকুন। তো চলুন দেরি না করে শুরু করি এপিসোড 16। সো বন্ধুরা, রাইট নাও আমরা সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের প্রথম ঘটনাটা হলো হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের একটা ঘটনা। এই ঘটনাটি অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্টের জন্যই আমরা প্লে করছি। পিঙ্কি আপুর ঘটনা অনেকেই শুনতে চেয়েছেন, আমাদের কাছে পার্সোনালি SMS করেছেন ফেসবুক মেসেজে, এবং সেই জন্যই আমরা পিঙ্কি আপুকে ইনভাইট করেছি আজকের ঘটনাগুলো শোনানোর জন্য। এবং তার কাছে আরো লট অফ স্টোরি আছেন। আজকে আশা করছি তার ঘটনা আমরা শুনবো প্রথম থেকে একেবারে। সো প্রথমে কোনো ইমেল না করে সরাসরি চলে যাচ্ছি আমরা পিঙ্কি আপুর কাছে। সো সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। হ্যালো পিঙ্কি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, হ্যাঁ কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। পিঙ্কি আপু, আপনাকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক কথার এপিসোড 16-তে। কারণ আপনি শুনে খুব খুশি হবেন যে আপনার গত এপিসোড মানে শুক্রবারে আপনার কিছু ঘটনা মানুষ শুনেছে, অ্যান্ড শোনার পরে আমাকে ভৌতিক কথার যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেই পেজে অনেকগুলো নক আসছে যে পিঙ্কি আপুর ঘটনা শুনতে চান তারা। অ্যান্ড বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মুহূর্তে আমাদের সাথে পিঙ্কি আপু কানেক্ট করেছেন, অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করেছেন। কারণ আপনি এখন যে বাসাটাতে এক্সিস্ট করেন সেই বাসাটা তো হন্টেড ব্যাপার স্যাপার ঘটে, এটা শুনে অনেকে ইন্টারেস্ট ফিল করেছে যে আর কিছু ঘটনা আছে কিনা। হ্যাঁ, সো এছাড়া হচ্ছে আপনার হোস্টেলের ঘটনাটার খুব প্রশংসা করেছেন সবাই। সবাই অনেক বেশি মানে ইন্টারেস্ট যে পিঙ্কি আপুর কাছে আর কি ঘটনা আছে। আপনার প্রেজেন্টেশন ওয়াজ সো মাচ অসম। সো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের পছন্দের এবং কাঙ্ক্ষিত সে মানুষটি এই মুহূর্তে আছেন, এবং আশা করছি আজকেও তিনি অদ্ভুত কিছু ঘটনা আমাদেরকে বলবেন। এবং আপনারা তো আগেই জানেন, আপনাদেরকে আগেই বলেছি যে প্ল্যান চেকের একটা ঘটনা পিঙ্কি আপুর কাছে আছে, তিনি আজকে সেই ঘটনাটি শোনাবেন। কিন্তু তার আগে পিঙ্কি আপু, আপনি কি দর্শকদের বা শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান ছোট্ট করে 1 লাইনে? ভাইয়া, এটা মনে হয় আপনি যদি বলে দেন তাহলে মনে হয় বেটার হয়। এটা আমার থেকে আপনি অনেক বেশি ভালো জানেন। সো আপনি একটু আমার ভিউয়ারদেরকে বলে দেন যে আসলে বেসিক্যালি প্ল্যান চেক জিনিসটা কি। সো সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে প্ল্যান চেক জিনিসটা হচ্ছে লাইক এটা এমন একটা বোর্ড বা এমন একটা মাধ্যম যে মাধ্যমে যে কেউ চাইলেই স্পিরিট বা জিন বা যে কোনো অদ্ভুত যেটা এন্টিটি তাদের সাথে কমিউনিকেট করতে পারে। সেটার জন্য দরকার হয় একটা বোর্ড, উইজা বোর্ড যাকে আমরা বলি। আপনারা গুগল সার্চ করলে অনেক কিছু জানতে পারেন। তারপর একটা হালকা একটা আইডিয়া দিলাম। 3 থেকে 4 জন লাগে, এবং সবার খুব অনেক বেশি বিশ্বাস থাকা লাগে যে হ্যাঁ স্পিরিট এক্সিস্ট করে, এবং তাদেরকে আপনি যদি ডাকেন তাহলে আপনাদের সামনেও তিনি বা সেই স্পিরিটটি এসে কমিউনিকেট করবে। এনিওয়েজ, সেই ঘটনাটি পিঙ্কি আপু আজ আমাদেরকে শোনাবেন। সো পিঙ্কি আপু, আপনার মুখ থেকে পুরো ঘটনাটি আমরা শুনবো যে কিভাবে কি হয়েছিল এবং কেমনে কি হলো। সো সরাসরি আমরা ঘটনায় চলে যাচ্ছি পিঙ্কি আপু। জি,
তো ভাইয়া কাহিনীটা আজ থেকে প্রায় অনেক বছর আগে, এটা হচ্ছে 2002 এর ঘটনা বলছি। অলরাইট। ঠিক আছে, তো 2002-তে তখন ওই টাইমটাতে আমরা প্ল্যানচেট অনেক বেশি, মানে আমাদের অনেক ওখানে আকর্ষণটা ছিল প্ল্যানচেট করতে হবে, এই আহাত দেখতাম আমরা, আরো অনেক ভূতের সিরিজ ছিল ওগুলো দেখতাম। তো ওগুলো দেখে দেখি ভিতরে, তখন আমরা অনেক ছোট, বেসিক্যালি তেমন বড় না সবাই। তো যেটা হয়েছে ওগুলো দেখি আর কি ইন্সপায়ার্ড যে আমরা করবো। অলরাইট। তো এরকম আমরা কাজিনরা মানে প্রায় বলা বলি করতাম যে আমরা এরকম করব করব করব। তো একদিন হঠাৎ করে আমার এক কাজিন, ওয়ান অফ মাই কাজিন, তো ও আর কি যেটা করলো, এসে আমাকে বলছে যে জানিস আমরা তো স্কুলে আজকে ডিসাইড করেছি যে আমরা আজকে স্কুল ছুটির পরে আমরা প্ল্যান করবো। আমি বললাম এটা কেন করবি, ভর দুপুরবেলা বেশি রিস্ক হয়ে যাবে না, বেটার আমরা বাসায় করি। ও বলছে যে না, বাসায় আমরা পরে করব, আমাদের কাছে প্লেসটা অনেক মানে পারফেক্ট মনে হয়েছে, মনে হয়েছে যে ওখানে গিয়ে যদি আমরা করি ডেফিনেটলি কিছু একটা আমরা দেখতে পাবো। আমি শিওর। বলছে হ্যাঁ আমার শিওর। আমি তোকে ফাইন, দেন তুই কর, আমি এখনই আপাতত এটাতে না যাই, তুই আগে আমাকে মানে রেজাল্ট জানা, তারপরে আমি আবার কিছু করবো। আমি একটু ভীতু টাইপের ছিলাম আর কি, আমি এখন অনেক ভীতু। তো পরে হচ্ছে আমার কাজিনের মানে এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। তো যেটা হলো, ও স্কুলের পাশে ওদের হচ্ছে একটা ম্যাটারনিটি, ঠিক আছে, মানে ওখানে শুধু ডেলিভারি সিজার মানে তো ওর স্কুলের পাশেই ছিল সেটা মাতৃ সদন ম্যাটারনিটি, রাইট? আচ্ছা, ম্যাটারনিটি ছিল স্কুলের পাশেই। আর স্কুলে তখন হচ্ছে ওদের অডিটোরিয়াম হচ্ছিল, অডিটোরিয়াম ওখানে মানে হচ্ছিল। তো ওই জায়গাটা ওরা ইউজ করেছে যে ওখানে বসে ওরা করবে, একদম ফাঁকা একটা জায়গা, মানে কেমন। তো পরে হচ্ছে ওরা ভর দুপুর বেলা ওদের ক্লাস শেষ, দেন হচ্ছে ওরা কোচিং টোচিং শেষ করে ওরা ওখানে গিয়ে 4 ফ্রেন্ড মিলে ওরা ওখানে বসছে। আর আমার কাজিন অনেক সুন্দর ছিল, মানে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরী সে। তো পরে হচ্ছে ওরা 4 জন বসে ওখানে প্ল্যানচেট শুরু করলো। তো ওরা বেসিক্যালি যেটা করেছে, ওরা 4টা বোর্ডটা নিজেরা বানিয়েছিল, ওদের মানে কেউ কারো ছিল না। তো ওরা যেটা করেছে ওটা দেখে দেখে ওরকম ওটা বানিয়ে ওখানে ওরা যা যা ওদের যতটুকু ওরা জানতো ওভাবে ওরা কয়েন রেখেছিল, এবং এ থেকে জেড পর্যন্ত সব অ্যালফাবেট ওখানে লেখা ছিল, এবং একটা কয়েন ছিল। এবং ওরা যেটা করেছিল, কয়েনের উপরে 4 জন মিলে চোখ বন্ধ করে ওরা কিছু একটা বলেছিল আর কি, কাউকে ডাকছিল যে জানি সে আসে। আর ওদের এটা ছিল এরকম যে যে আসবে সে হচ্ছে তার নামটা যখন জিজ্ঞেস করা হবে তোমার নাম কি, তখন হচ্ছে নামের মানে অক্ষর উপর চলে যাবে, এটাই আমরা জানতাম। তো যাই হোক, ওরা ওভাবে এই বিশ্বাস নিয়ে ওরা এটা শুরু করে। তো ঠিক আছে, ফার্স্টে যখন ওরা শুরু করলো তখন তেমন কিছুই হলো না। তো ওরা খুব মানে হতাশ যে কি আশ্চর্য, কিছুই হচ্ছে না, কি আমরা কি ভুল কিছু করছি, হ্যাঁ ওয়েস্ট অফ টাইম আর সামথিং লাইক দিস স্টুপিডিটি। তো তখন ওরা ভাবলো যে না আমরা আবারও করবো। তো এটা করতে করতে তখন আর কি ঠিক মানে সন্ধ্যা হওয়ার আগে আগে, যে টাইমটাতে আমাদের বাসা থেকে বের হতেই মানা করা হয় যে এই টাইমটাতে ছাদে যাবে না, বাইরে যাবে না, ঠিক ওই টাইমটাতেই তো ওদের কথা হচ্ছে আজকে আমরা দেখেই ছাড়বো কি আছে। হ্যাঁ, এটা তো এরকম হতে পারে, এবং আজকে হ্যাঁ আরেকদিন যে করবো এটা না, আজ ওরা ওর ফ্রেন্ড গুলো একটু মানে ও একটু বেশি সাহসী ছিল, তো ওর ফ্রেন্ড বললো ওকে ফাইন চলো। দেন ওরা এটা করলো। হঠাৎ করে যেটা হলো, ওদের মধ্যে একটা ফ্রেন্ড হঠাৎ করে আর কি মানে গা একদম কাঁপুনি দিয়ে, মানে হঠাৎ করে তার গা কাঁপুনি দিয়ে সে একদম ওখানে মানে ঝুঁকে পড়ে গেল, ঠিক আছে, পড়ে গেল। এরপরে ওরা যেটা করলো, ওরা হাত ওখান থেকে সরিয়ে নিয়ে ওর ফ্রেন্ডটাকে আর কি টেক কেয়ার করার জন্য তাড়াতাড়ি ওর কাছে চলে গেল। ওর কাছে গিয়ে যেটা দেখলো ওরা, যে ওর চোখ মানে চোখের যে মণিটা, ও যে মানে চোখ একটু খোলা, পুরোটা তো খোলা না, একটু খোলা, মানে চোখটা এখন সাদা হয়ে আছে, মানে মণি দেখা যাচ্ছে না, ঠিক আছে।
ওরা তো তখন আর নাই, হয়তো একদমই শেষ যে ও মাই গড এটা কি হলো। এখন এখন তো মানে সবার মধ্যে মানে ভয় একদম ঢুকে গেছে যে কিছু একটা তো ডেফিনেটলি। এখন ওকে ওরা এত মুখে পানি ছিটাচ্ছে যে সেন্স ফিরে আসার জন্য কোনোভাবেই কিছু হচ্ছে না, আচ্ছা কোনোভাবেই কিছু হচ্ছে না। হঠাৎ করে যেটা হলো, ও আমার কাজিনের হাতটা মানে জোর করে ধরলো, ঠিক আছে? মানে এত জোর করে ধরেছে যে এটা কোনো মানুষের পক্ষে এভাবে ধরা পসিবল না। ওকে ওকে, ওকে ওর হাতটা জোর করে ধরলো, ধরে জাস্ট ওর দিকে তাকালো, এবং তাকানোটা খুবই অস্বাভাবিক ছিল, খুবই অস্বাভাবিক ছিল তাকানোটা। যে তাকিয়ে জাস্ট ওকে বললো, আমাকে কেন এনেছিস, ও মাই গড ওকে আমাকে কেন এনেছিস, কি চাস। এর ভাই আমার গুজবাম হচ্ছে। ওকে, আমার খুব লাগছে বিকজ মোস্ট প্রবাবলি জিনটা তখন চলে এসেছে মানে স্পিরিটটা আমি তাকে ভর করেছিলাম হ্যাঁ। এই ধরনের রাইট হ্যাঁ রাইট। তো পরে জাস্ট বললো কেন এনেছিস, কি চাস। ওরা তো তখন মানে খুবই নার্ভাস, এখন কি করবে। এখন অন্য ফ্রেন্ড গুলো আর কি সূরা পড়া শুরু করে দিয়েছে অলরেডি, মানে এখন ওকে তাড়াতে হবে, ঠিক আছে, তাড়াতে হবে। সূরা পড়ছে, তো কেউ মুখে পানি ছিটে মারছে, কেউ মানে ওর আমার কাজিন তো ওরকম। এখন ও কি বলবে, ও কোনো কিছু মানে পুরো হতভম্ব। অনেকক্ষণ পরে যেটা হলো, ওরা মানে ওরা কোনো অ্যান্সার করে না, ও কোনো রিপ্লাই করে, চুপচাপ ছিল। ও জাস্ট এটা বলে চোখটা বন্ধ করে ফেলছে। ওর যে ফ্রেন্ডটা জাস্ট হাতে ধরছিল, জাস্ট এটা কোশ্চেনটা করে ও জাস্ট চোখটা বন্ধ করে ফেলছে। আচ্ছা। আর ওরা তো দোয়া দৌড় যারা পড়েই যাচ্ছে, কারণ ওরা এখন ভয় পাচ্ছে। আচ্ছা। এনেছে ঠিকই, এখন ভয় আচ্ছা পাচ্ছে। তো Oh my পরে God. যেটা হলো, পরে ওরা ওখান থেকে সামহাও ওর ফ্রেন্ডের সেন্স চলে আসছে, শি ইজ রাইট নাও ওকে। বাট ওকে ধরে টরে ওরা নিয়ে বাসায় আর কি, যে যার মতো বাসায় আর কি ব্যাক করলো, ঠিক আচ্ছা। আছে, ব্যাক করলো। ব্যাক করার পরে ওই দিনের কাহিনী ওখানেই শেষ। তো এই ঘটনাটা ঘটার ও প্রায় আমাদেরকে 1 সপ্তাহ পরে আমাদেরকে এটা বলছে। আচ্ছা কারণ ও ভাবছিল যে এটা মনে হয় এরকম কিছু হবেই না, ও জাস্ট এসে আমাদের কাছে এটাই শেয়ার করবে যে এরকম কিছু হয় না। বাট ও যেটা ফেস করেছে, এটা ওর আমাদেরকে বলতে 1 সপ্তাহ টাইম লেগেছে, বিকজ ও এটা মানে ও নিজেই এত অবাক ছিল যে ও এটা কি দেখলো, মানে ও নিজে ওই ট্রমা থেকে বের হতে পারছিল না। হ্যাঁ ওকে আমার একটা জিনিস জানার ইচ্ছে যে যার উপর মানে যেটা পজেস্ট করেছিল মানে সে কি জিনিসটা ফিল করতে পেরেছিল যে তার ভিতরে ঢুকছে কিছু একটা বা স্পিরিট এন্টিটি যে ঢুকেছে সে কি হ্যাঁ, ফিল হ্যাঁ। করতে পেরেছিল রাইট হ্যাঁ হ্যাঁ Oh হ্যাঁ, my- পরে সে বলেছে, হ্যাঁ হ্যাঁ, Oh my God. পরেটা সে বলেছে Oh my যে মানে আমার মনে হচ্ছিল যে আমি এখন মারা যাব। মানে আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে মানে চেপে ধরে আসছে, আমি মানে তোদেরকে দেখতে পাচ্ছি বা পাচ্ছি না। Okay, oh my God. আমি তোদেরকে দেখতে পাচ্ছি, বাট আমি 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 কথা বলতে পারছি। আমার মনে হচ্ছে আমাকে দিয়ে কেউ কথা বলাচ্ছে, হ্যাঁ, বা অন্য কেউ কন্ট্রোল করছে। মানে আমি এগুলো বডিটাকে বুঝতে পারছি অন্য না। কেউ কন্ট্রোল করছে ও মাই গড রাইট, বডিটাকে অন্য কেউ কন্ট্রোল করছে। তো এরপরে যেটা হলো, আমার কাজিন অনেক ভালো স্টুডেন্ট ছিল। তো ও হচ্ছে পড়াশোনায় অনেক খারাপ হয়ে যাচ্ছে, ওর পড়াশোনায় এই মানে ডে বাই ডে অনেক সিক, প্রায় ও সিক, আচ্ছা। হ্যাঁ অনেক সিক থাকছে, মানে শুকিয়ে যাচ্ছে, খাবার খাচ্ছে না। তো মানে কি একটা অদ্ভুত বিষয়। তো পরে আর কি যখন আমরা জানলাম, আমরা জানার পরে ভাবলাম যে হয়তো এটা নিয়ে অনেক বেশি ডিপ্রেস বা অনেক বেশি ভয় পেয়েছে, এর জন্য হয়তো বের করছে, আচ্ছা এরকম কিছু একটা ভাবলাম আমরা। আমরা খুব লাইটলি নিয়েছি যে ফাইন, আস্তে আস্তে ভুলে যাবে। অলরাইট তো এরপরে যেটা হলো, আমার যে মানে আন্টি, তার মনে হলো যে আসলে বিষয়টা এরকম না। আন্টি কিন্তু জানে না যে এসব ঘটনা হয়েছে, শুধু আমার কাজিনরা জানে। তো আন্টি যেটা কোনো আন্টির মনে হলো যে আমি ওকে একটু কোনো হুজুরকে দেখাই না কেন, আমি একটু হুজুরের কাছে নিয়ে যাই। আচ্ছা তো আমার আন্টি যখন ওকে হুজুরের কাছে নিয়ে গেল, একটা মহিলা হুজুর, তো আন্টি ওনাকে দেখে মানে আমার কাজিনকে দেখে মানে অনেক ভয় পেয়ে গেছে। মানে মানে শি ওয়াজ লাইক যে ফার্স্টে দেখি যে এই কাজ তো আমার দ্বারা সম্ভব না। ও মাই গড ওকে মানে তার ফার্স্ট কমেন্ট ছিল এটা যে এই কাজ তো আমার দ্বারা সম্ভব না। আচ্ছা তখন তো আমার ফুপির মাথা তো পুরো শেষ, যে লাইক কি বলতেছে এগুলো।
পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখি, বাট ওর সাথে যা আছে বা ওর সাথে যা হচ্ছে এটা খুবই খুবই শক্তিশালী এবং খুবই খারাপ কিছু একটা, আচ্ছা, যেটা এত সহজে যাবে না। মানে ওইটা হওয়ার পরে ওইটা রেস্ট থেকে গেছিল অনেকটা এরকম। Oh my God, okay. আর ও যে হাত পড়েছিল আমার কাজিনের, তো মানে আমি জানি না আসলে কি বেসিক্যালি কি হয়েছিল। তো যেটা হচ্ছে আমি ঘটনাটা বলি। আচ্ছা, তো এরপরে যেটা হলো যখন হুজুরকে দেখানো হলো, তো হুজুর ওকে অনেক কিছু আর কি মানে দোয়া করে পানি ফু যেটাকে বলে পানি ফু মানে ফু দিয়ে দিল, then তাবিজ দিয়েছিল। বাট হুজুর যেটা করেছিল ও এটা হচ্ছে ওর নাভি থেকে কিছু জিনিস বের করে নিয়ে এসেছিল, এবং এটা সত্যি কথা। নাভি থেকে কিছু জিনিস, মানে আমাদের পেটের যে Right. নাভি থাকে সেই নাভি থেকে কিছু জিনিস বের করে নিয়ে Right. আসছিল। রাইট Oh my God. রাইট নাভি থেকে ওখান থেকে ছিল কাঁচা, মানে ওটা এমনই একটা মাংস যেটা মানে মানুষের ভিতরের কোনো মাংস না, একটা বাজে একটা Oh my God. একটা মাংসের একটা টুকরা। Okay. তারপরে হচ্ছে কিছু ধান, ঠিক আছে, ধান 4টা কি 5টা ধান, এরকম ধান, বড়ইর বিচি, Okay. ঠিক আছে, বড়ইর বিচি, এবং একটা টুকরা কাগজ, আচ্ছা, মানে কাগজটার মধ্যে কিছু লেখা ছিল, ঠিক আছে, কিছু লেখা ছিল, বাট ওটা কি লেখা ছিল এটা আমি ঠিক বলতে পারবো না। বাট এটা আমাকে সে যেটা খুবই বলেছে আমাকে যে এই জিনিসগুলো এই যে এরকম ওর পেট থেকে বের করা হয়েছে। আমরা তো প্রথমে শুনে যে না এটা তুমি পান করতেছো, এটা ইম্পসিবল, এগুলা কি বলতেছো, পেট থেকে কি করে বের করে। বাট বেসিক্যালি এটাই হয়েছে, এবং এরপর থেকে আমার কাজিন আলহামদুলিল্লাহ ওর সাথে সবসময় তাবিজ, এখনো স্টিল নাও, এবং ও আল্লাহর মতে এরপরে আর এরকম কোনো ঘটনা ওর সাথে হয়নি। But টুকটাক কিছু না কিছু এখনো হচ্ছে, বাট বড় ধরনের কিছু ওর সাথে এখন পর্যন্ত হয়নি। She's okay, আলহামদুলিল্লাহ, right now. okay. এই That was- ছিল আমার কাজিনের প্ল্যান্টের কাহিনী। আর আমার ভাইয়েরও আরেকটা কাহিনী আছে, যেটা হচ্ছে ওদের হোস্টেলে ওরা করেছিল। এটা হচ্ছে সোডা কোরার হোস্টেল, আমি হোস্টেলের নামটা উল্লেখ করে দিলাম। আচ্ছা, তো ওরা যেটা করেছিল এটাও কাইন্ড অফ সেম, যে ওরা এরকম পুরো রুমের লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে ওরা প্ল্যানচেট করছিল, এবং ওদের যেটা হয়েছিল ওদের মোমবাতিগুলো সবগুলো একসাথে থাম করে নিভে গিয়েছিল। একদম বন্ধ একটা ঠিক রুমের আছে। মধ্যে মোমবাতি সবগুলো একসাথে হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। অলরাইট, ভেরি Right. ইন্টারেস্টিং। মানে হঠাৎ করেই ওরা কোনো একটা স্মেল পাচ্ছিল, এবং মোমবাতিগুলো সব একসাথে মানে অ্যাট এ টাইম, নট একটা একটা, অ্যাট এ টাইম সবগুলো মোমবাতি নিভে গেল। এবং ওরা যখন লাইটটা অন করলো তখন ওরা যে জিনিসটা দেখেছিল সেটা আসলে মানে বলে প্রকাশ করার মতো না, যদি কেউ ওখানে না থাকে। তারপর আমি চেষ্টা করছি বলে বোঝানোর, আচ্ছা, যে ওর যে ফ্রেন্ডটা, ওর একটা ফ্রেন্ড যার উপর ভর করেছিল বেসিক্যালি, ও হচ্ছে মানে টোটালি আমরা ছোটবেলা যে টিচার আমাদেরকে পানিশমেন্ট দিত যে লাইক মাথা নিচু করে রানের নিচ থেকে হাত এনে কান ধরে থাকতে হবে, রাইট? এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওরকম ওরকম হয়ে আছে সে। আর তার চোখ হচ্ছে পুরো একদম জাস্ট সাদা যে অংশটা ওটা বের হয়ে আছে, আর সে ওরকম করে আছে। ও মাই গড, লাইক মুরগির মতো করে আছে। হ্যাঁ হ্যাঁ Oh হ্যাঁ, my God. মুরগির মতো, হ্যাঁ মানে মুরগির মতো হয়ে আছে, আর চোখের সাদা অংশটা দেখা যাচ্ছে, কোনো কালো মনি সেখানে নেই। ও মাই গড, আমার নিজেরই গুজবাম হচ্ছে এই জিনিসটা ফিল করে। ও মাই গড, মানে সে লাইটটা জ্বালানোর সাথে সাথে এই জিনিসটা দেখছে। দেন মানে জাস্ট ইমাজিন পুরো রুমটা অন্ধকার, ওকে জাস্ট ইমাজিন রুমটা অন্ধকার, 4টা মোমবাতি জ্বলছে, ওরা 4টা ফ্রেন্ড আছে। তো হঠাৎ করে মোমবাতিগুলো সব নিভে গেল, আর ওরা মানে ওরা যে 4জন একসাথে ছিল, ওরা এখন 4জনের হাত একসাথে আর পাচ্ছে না। তো ওরা কি করলো, মোমবাতি যে নিভে গিয়েছে ওরা জাস্ট গিয়ে লাইটটা অন করলো, অন করে দেখো ওর ফ্রেন্ড একটা কর্নারে, একদম কর্নারে গিয়ে সে এরকম হয়ে আছে। ও মাই গড, দেন মানে She's ও horrible. মাই গড, অলরাইট। এরপর এরপর ওরা যেটা করলো সেই সেম থিং, বোর্ড টোর্ড পুরো সরিয়ে ফেলে, একদম সবকিছু সরিয়ে ফেলে ওরা দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে।
এবং লাইট অন করা, লাইটার বন্ধ টন্ধ করেনি, ওর মুখে পানি ছিটিয়ে দিয়েছে, ওকে অনেক থাপ্পড়ও মেরেছে, বাট ও ওভাবেই আছে, মানে ওকে না কিছু possess করে বলছে না ফেলেছে কিছু করছে। literally। হ্যাঁ 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 হ্যাঁ, বাট ও কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নেই, ও জাস্ট ওরকমই আছে, কোনো কথাও বলছে না, কিছুও করছে না। পরে ওরা যখন লাইট অন করে ফেললো, বোর্ড সব সরিয়ে ফেললো, যখন ওরা দৌড়াদৌড়ি করা শুরু করলো, তখন আস্তে আস্তে আর কি ওর ফ্রেন্ড সেন্সলেস হয়ে গেল। দেন একটা টাইমে সেন্স আসার পরে আর কি ওর সাথে কথা বলছে, কি হয়েছিল তোর, এরকম করলি কেন, তুই এরকম মুরগি হয়ে গেলি কেন? বলে আমি তো কিছুই করিনি, আমি তো তোদের সাথে হাতে হাত দিয়ে বসেছিলাম কয়েনের উপরে, আমি তো কিছুই করি নাই। পরে বলে মানে ওদের কাছে কোনো মোবাইল ছিল না তখন যে ওরা ছবি তুলে রাখবে, এটা অনেক আগের ঘটনা, তো এই জন্যই হয়তো ওরা ছবি তুলে রাখতে পারেনি, আদারওয়াইজ ওরা ছবি তুলে রাখতো। তো এই দুইটা প্ল্যান্টের ঘটনা আমার একদম রিয়েল লাইফ থেকে নেওয়া, যে আসলে এরকম হয়। জিনিসটা খুবই ইন্টারেস্টিং ছিল সেকেন্ডটা। ও মাই গড, আই মিন যাকে পজিট করছে সে একদম ওই ধরনের হয়ে গেছে, মানে কাইন্ড অফ তাকে ফোর্স করে এরকম রাখা হয়েছে, লাইক মুরগির মতো করে যেভাবে রাইট থাকে। রাইট, হ্যাঁ যে তোমার ও মাই গড, মানে খুবই এটা খারাপ হচ্ছে তোমার টাইপের, শাস্তি, কেন এগুলো করছো? খারাপ টাইপের কোন এন্টিটি তার উপরে ভর করেছিল মোস্ট প্রবাবলি, আই ডোন্ট নো, বাট Right. ভেরি ইন্টারেস্টিং, খুবই অদ্ভুত লাগলো আমার, রীতিমতো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে এটা শোনার পর, সত্যি কথা। আর যারা প্ল্যান সেট করার কথা ভাবছেন বন্ধুরা, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটার ভয়াবহতা কতখানি হতে পারে, যে আপনি যদি অ্যামেচার হয়ে থাকেন বা আপনি যদি না জেনে নিজের মতো করে যদি প্ল্যান সেট করার চেষ্টাও করে থাকেন, তাহলে কিন্তু জিনিসটা চান্স করবো যে না কোনো একটা এক্স্যাক্টলি খুব একটা ভালো কিছু হবে না। হ্যাঁ, সো এগুলা জায়গা থেকে একটু দূরে থাকুন। হ্যাঁ, এগুলা আপনারা যে শুনছেন এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন, তাহলেই হবে। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট তো হচ্ছেই, বাট সাথে চেষ্টা করবেন যেখান থেকে কিছু লার্ন করা যায় কিনা। এনিওয়েজ আপু, এরপরে আপনার একটা ঘটনা আছে, আপনি বলেছিলেন মোস্ট প্রবাবলি এটা সূরা জিন নিয়ে, রাইট? সেই জি, জি। ঘটনাটা আমরা শুনবো, এবং সেই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমি আপনার কাছ থেকে আলাদা করে যখন শুনেছিলাম, সিরিয়াসলি ইন্টারেস্টিং, অ্যান্ড সেই ঘটনাটা আমরা এখন শুনতে যাচ্ছি। বন্ধুরা রেডি হয়ে যান, এই মুহূর্তে এই ঘটনাটা কিন্তু অথেন্টিক, অ্যান্ড এই অথেন্টিক আপনারা একটু নিজেরা একটু চেক করেন, গুগল সার্চ করলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে 400 টাইমস বা 400 টাইমের বেশি টাইম ধরে যদি আপনি আমল করেন সূরা জিন, তাহলে আপনিও, এই যে আপনারা শুনছেন না, আপনিও চাইলে মানে জিন বা এগুলা এক্সিস্টেন্স ফিল করতে পারবেন। এনিওয়েজ, সেই ধরনের একটা ঘটনা শুনবো পিঙ্কি আপুর কাছ থেকে। পিঙ্কি আপু, জি হ্যাঁ। বলুন। ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমরা সবাই এটা জানি যে সূরা জিন বললে জিন অবশ্যই আসে, এবং এটা তো জানা কথা। তো যেটা হয়েছিল আমার সাথে, আমরা হচ্ছে প্রায় আর কি ভিডিও কলে, আমরা গ্রুপ মানে সবাই মিলে গ্রুপে, মানে দেশে বাইরে বা দেশে যারা ফ্রেন্ডরা ফ্রি টাইমে আমরা প্রায় সময়টা করে ভিডিও কল আড্ডা দিই। অলরাইট। তো আমি যার কথা বলছি ও হচ্ছে দেশের বাইরে থাকে, ও ইউকেতে থাকে, আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড। অলরাইট, অলরাইট। তো আমরা সবাই একসাথে আড্ডা দিচ্ছিলাম, ভিডিও কলের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো হঠাৎ করে আমার মানে ফ্রেন্ডের যে বয়ফ্রেন্ড, ওর মনে হলো যে ও সূরা জিন পড়বে, ও এবং ওর আরেকটা ফ্রেন্ড সাথে, শুধু ওরা, ও এবং ওর আরেকটা ফ্রেন্ড, ওরা দুজন মিলে সূরা জিন পড়বে। Video call? এবং আজকে এই হ্যাঁ ভিডিও কল, হ্যাঁ মানে সবার সামনে আর সবার কি সামনে ওরা আমল এটা করবে। করবে, অলরাইট, ওকে, জোস। আমল করবো, যে সবাইকে এটা দেখাবে, সবাইকে নিয়ে আমরা আর কি এটা মানে কি বলবো Okay. দেখবো। আচ্ছা। তো পরে হচ্ছে ও যেটা শুরু করলো, ও আর ওর ফ্রেন্ড মিলে, তো ওরা মানে পড়ছে সূরা জিন, পড়ছে তো মানে পড়ছে, আমরাও চুপচাপ এটাই শুনছি যে ওরা পড়ছে, আমরাও দেখতে চাচ্ছি যে আসলে কি হয়, আসলে কিছু হয় কিনা। তো আমরাও খুব মনোযোগ দিয়ে আর কি তাকিয়ে আছি সবাই, যে আসলে কি হতে যাচ্ছে দেখছি, আশেপাশে কিছু মুভমেন্ট হচ্ছে কিনা বা কিছু আমরা দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ এরকম একটা বিষয়। তো ওরা ও চেয়ারে বসেছিল, আমার যে ফ্রেন্ডটা, ও চেয়ারে বসেছিল, তো চেয়ারে বসে ও পড়ছে। তো ও হচ্ছে 300 বা 400 বার ওকে পড়তে হয়নি, ও হচ্ছে 42 বার যখন পড়েছে, এক্স্যাক্টলি 42 ও পড়লো। তখন যেটা হলো, মানে এত
বিকট একটা আওয়াজ করে ওর চেয়ারটা মানে ওর চেয়ারের ঠিক পিছনে চেয়ারটা নিয়ে পিছনে ঠাস করে পড়ে গেছে। ও মাই ঠিক আছে। গড, ও মাই গড, অলরাইট। ওর কানে হেডফোন ছিল এন্ড ওর কানে হেডফোন ছিল, মোবাইল তো সামনে রাখা ছিল। তো ও যখন পড়ে গেল তখন আমরা শুধু দেখতে পাচ্ছি যে চেয়ারের উপরে ও এভাবে শুয়ে নিচের দিকে, মাথা নিচের দিকে, চেয়ারের উপরে ওখানে ওভাবে জাস্ট পড়ে আছে সেন্সলেস। ও মাই, ঠিক আছে, আমরা এটা দেখছি, ও মাই গড। আমরা দেখছি ও টোটালি সেন্সলেস এন্ড এরকম বিকট মানে বিকট একটা মানে একটা নর্মাল চেয়ার পড়ে গেলে একটা আওয়াজ ডিফারেন্ট, আর কেউ যদি ঝাম করে টেনে ফেলে দেয় সেটার মানে আওয়াজ কিন্তু ডিফারেন্ট। তো যেটা আমরা আমরা একদম ক্লিয়ার শুনলাম যে পড়ে গেল এবং ওভাবে পড়ে আছে। তো আমরা তো সবাই খুব মানে ভয় পেয়ে গেলাম যে ও এত দূরে, আমরা যে এখন ওকে টেক কেয়ার করবো এটাও তো পসিবল না। মোবাইলে চার্জ কতক্ষণ থাকবে? আমরা তো ওই আমার যে ফ্রেন্ড ও হচ্ছে ওখানে আর কি কমিউনিকেট করার ট্রাই করলো, ওর আশেপাশে যে ফ্রেন্ডরা আছে যে ওর বাসায় এখনই যাও, তো পুলিশ পাঠাও। হ্যাঁ, তো ওর মোবাইলে পুলিশ কল দিচ্ছে, ওর কোনো সেন্স নাই, ও ওভাবেই মানে পড়ে আছে, তো পড়েই আছে। ওর পরবর্তীতে ওর একাই সেন্স আসছে, কখন আসছে এটা আমরা জানি না এক্স্যাক্টলি, কতক্ষণ পরে আসছে। পরে ওর সাথে আমাদের কথা হলো যে কি ব্যাপার, তোমার কি হয়েছিল, তুমি যে এরকম ইয়ে হয়ে গেল? বলে আমার কিচ্ছু মনে নাই, আমার জাস্ট কিচ্ছু মনে নাই, আমার জাস্ট মনে হচ্ছে আমার মাথায় প্রচন্ড ব্যথা, আমি জাস্ট সেন্সলেস হয়ে মানে আমি যখন মানে সেন্স যখন ফিরে আসছে আমি জাস্ট দেখি আমি নিচে পড়ে আছি, চেয়ারের উপরে আমি এরকম পড়ে আছি। ও মাই গড, দ্যাট ইজ রিয়েলি স্ক্যারি। এবং মানে চোখের সামনে এরকম হওয়াটা মানে ইটস লিটারেলি আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার সাথে বলে বোধহয় আমি সিরিয়াসলি অনেক বেশি ভয় পেয়ে যেতাম। বিকজ এই ধরনের ব্যাপার কিন্তু আমি সচরাচর শুনি না যে ভিডিও কলে আই মিন এই ধরনের জিনের এক্সিস্টেন্স, জিন বলি বা যেটাই বলি। Oh my god, this is so much spooky because মানে ওর ওর কাছে তো ঠিকই চলে আসছে, বাট আমরা তো and বুঝতে পারছি না। মানে পজেস্ট করে ফেলছে right now. It's very very different. ডেফিনেটলি পজিটিভ ছিল, ওকে একদম শোয়া ফেললো নিচে আর ও সেন্সলেস। মাই গড, It's হরিবল। really really interesting. বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারতেছেন কি পরিমাণ ভয়ঙ্কর হতে পারে ব্যাপারগুলো। হ্যাঁ, সবাই সবাইকে উদ্দেশ্য করে বলছে সাবধান থাকবেন এই ধরনের আমল করা থেকে, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো একটু লার্ন করার চেষ্টা করেন। হ্যাঁ, শুনেন শুধু, ঠিক আছে, কিন্তু লার্ন করার চেষ্টা করেন। অনেকেই কিন্তু এই ধরনের আছে যে কিউরিসিটি বসে অনেকেই চায় যে করি, কি হবে, কিছু হবে না, কিন্তু ডোন্ট ট্রাই দিস। হ্যাঁ, কারণ কোন জিন যে ভালো হবে আর কোন জিন যে খারাপ হবে আপনি নিশ্চয়ই জানেন না, বাট ইট ওয়ার্কস, এটা 100% ওয়ার্ক করে। এবং এটা 100% ওয়ার্ক করে, এটার অথেন্টিক মানে ইয়াও আছে, হ্যাঁ, আর্টিকেলও আছে, আপনি খুঁজে পাবেন। এনিওয়েজ আপু, খুব ভালো লাগলো এই স্টোরিটা, সত্যি কথা। কারণ এখনকার যুগে ভিডিও কলটাই অনেক বেশি মানুষ ইউজ করে। ভিডিও কলে এরকম কিছু পাওয়া যাবে বা এরকম কিছু রেজিস্ট্যান্স মানুষের সামনে ধরা পড়বে, এটাই সবচেয়ে ভাবতে অদ্ভুত লাগতেছে। এনিওয়েজ আপু, আপনার কাছে একটা ঘটনা আছে আমার জানা মতে, সেই ঘটনাটা শুনতে চাই। বিকজ এটা আপনি বলেছিলেন যে এক বুড়ির ঘটনা, রাইট? ও মাই গড, হ্যাঁ, পুরি মানে মধ্যবয়সী, নট এক্সাক্ট পুরি। তো এটা হচ্ছে আমাদের বাসায় কাজের বুয়ার ঘটনা, যখন আমরা আজিমপুরের বাসায় থাকতাম। আই সি, লাইক অনেক আগের ঘটনা। অনেক আগের ঘটনা। আচ্ছা, আচ্ছা। তো যখন আমরা ওখানে থাকতাম তো তখন ওখানে হচ্ছে কাজের বুয়া ছিল মধ্যবয়সী। তো সে ভালোই ছিল, কাজ মানে ফাইন, বাট তার যেটা হতো মাঝে মাঝে হতো, সে হঠাৎ করে তার মানে হাত পা খিচুড়ি হয়ে দাঁতে দাঁত লেগে যেত। তো আমরা তো ফার্স্টে তো আর কি ভৌতিক বিষয়ে যাব না, আমরা প্রথমে মনে করতাম যেটা হয়তো ওর খিচুড়ি হচ্ছে আচ্ছা, বা ওর শারীরিক প্রবলেম হচ্ছে, এই জন্যই হয়তো বা এগুলো করছে। তো প্রথম প্রথম আমরা এরকম কয়েকদিন আর কি এভাবে এই জিনিসটাকে আর কি বুঝে নিয়েছি। তো একদিন যেটা হলো, একদিন খুব এক্সট্রিম, তো সে যে মানে পড়ে গিয়েছে তো পড়েছে, সেন্স আসার তো নামই নেই, এবং বাসায় বড় কেউ ছিল না। তো আমি, আমার কাজিন
অ্যান্ড আমাদের আরেকটা কাজের মেয়ে ছিল, ও ছিল, আর একটা ছোট একটা ছেলে ছিল, বাচ্চা একটা ছেলে, কে ছিল ছেলেটা আমার এক্স্যাক্টলি মনে নাই। তো যাই হোক, এরকম কয়েকজন ছিলাম আর কি, বাসায় বড় কেউ নাই। আচ্ছা। তো এখন কি করব, আমি বললাম জুতা নিয়ে এসে শুকাচ্ছি, যে জুতা শুকলে কি ঠিক হবে কিনা। আচ্ছা, হচ্ছে না, তো কি করবো, মুখে পানি দিচ্ছি, পানি দিয়েও হচ্ছে না। এরপর দাঁতের দাঁত পুরো একদম লেগে গেছে। আমরা কয়েন দিয়ে দাঁতের দাঁতটা ছাড়ানোর ট্রাই করছিলাম, যে কয়েন দিয়ে কিভাবে কি জানি করে, শুনেছিলাম, হচ্ছে না। ওকে ফাইন, মানে হঠাৎ আপনি বুঝতে পারছেন ভাইয়া, যে একদম সে টোটালি সেন্সলেস, পানি দেওয়া হচ্ছে, জুতা শুকানো হচ্ছে, এত কিছু করা হচ্ছে, মানুষের কোনো সেন্স নাই। সেই মানুষটা হঠাৎ করে জাস্ট আমার কাজ হাতটা ধরে এরকম থাম করে তাকালো। ও মাই গড। ঠিক আছে, ইটস মানে লাইক চোখটা একদম মানে থাম করে এরকম, হ্যাঁ, Oh my চোখটা অন করলো, ওর হাতটাই ধরলো, ধরে জাস্ট একটা কেমন একটা বিভৎস একটা হাসি দিল। ও ইট ওয়াজ সো স্ক্যারি, সো স্ক্যারি। মানে সে এমন বিভৎস একটা হাসি দিল, মানে হাসি দেখে আমাদের কেমন জানি ভয় পেয়ে গেলাম, যে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠলো, কই খুশি হব না, আমরা ভয় পেয়ে গেলাম। ওকে ফাইন গেলাম, আমরা তাড়াতাড়ি তাকে উঠিয়ে পানিটা নিয়ে খাইয়ে, মাথায় পানিটা নিয়ে দিয়ে আমরা আর কি কিছু জিজ্ঞেস করলাম না, কিছুই তখন বলিনি। তো হঠাৎ করে একদিন সে কাজ করছে, সন্ধ্যাবেলা আমরা বসে টিভি দেখছি, তো এসে সন্ধ্যাবেলা এসে বসে আমাদের সাথে টিভি দেখছে, দেখে হঠাৎ করে আমার কাজিনের দিকে তাকিয়ে বলছে কি, এই শোনো, তোমাকে একটা কথা বলি। ও বলতেছে যে হ্যাঁ বলেন। এরপর থেকে না, আমি যদি এরকম হয়ে যাই, তুমি আমাকে ধরবা, কারণ ও না তোমাকে অনেক ভালো পায়। ও মাই গড। We was like, oh my god, what the মানে এটা কি বলতেছে উনি? আই মিন সে বলছে বলতেছে যে, like, আমি আপনাকে ভালো পাই, মানে তার ভিতরে যে জিনটা আছে বা খারাপ যে জিনিসটা আছে সেটা হ্যাঁ। তাকে বলতেছে যে সে তাকে ভালো পছন্দ করে, লাইক দ্যাট। ও মাই হ্যাঁ, যে ওই জানি ধরে, আর জানি কেউ না ধরে তাহলে তুমি মায়ের চাই দিবে, মানে লাইক যে তুমি আমাকে ধরবা, ও তোমাকে অনেক ভালো পায়। আমরা এরপরে ওই কাজের গুলোকে পরদিনই বের করে দিচ্ছি, মানে পরদিনই, লিটারালি পরদিনই, জাস্ট নো মোর। কারণ তার সাথে সম্ভবত এরকম জিন বা যেটাই হোক, এটা আপনার কনফার্ম ছিলেন, রাইট, যে তার ভিতরে 100% কিছু হ্যাঁ, আছে। Oh my হ্যাঁ, God. কিছু একটা আছে তার ভিতরে। এবং তার অ্যাক্টিভিটিস মাঝে মাঝে একটু ডিফারেন্ট হতো, কাজ খুব ভালো করতো, বাট অ্যাক্টিভিটিস অনেক ডিফারেন্ট হতো। দেখা যেত অনেক রাত 2টা-3টার সময় দেখা যেত সে কিচেনে বারান্দায় জানালার দিকে দাঁড়িয়ে ল্যাম্প পোস্টের দিকে। Oh my God. ঠিক আছে, Exactly similar তাকে কিছু জিজ্ঞেস, এই মানে জিন আলী বলি বুয়া। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছে, মানে কোনো কথা নেই, বাচ্চা নেই, দাঁড়িয়ে আছে। Exactly. Oh my আবার অনেক সময় এরকম হতো যে তাকে কোনো কোয়েশ্চেন করলে সে কোনো অ্যান্সার দিচ্ছে না, বাট তার মুড অনেক খারাপ, সে কোনো অ্যান্সারই দিচ্ছে না, জাস্ট চুপ, সে তার মতো কাজ করে যাচ্ছে, সে কোনো অ্যান্সার দিচ্ছে না। মানে এগুলো হতো, বাট আমরা তখন এই জিনিসগুলো পাত্তা দিই নাই। যখন ও এই কথাটা বললো যে আমার এরকম ছিল, এরপর থেকে তুমি ধরবা, ও তোমাকে অনেক ভালো পায়, আচ্ছা তো এরপরে তো আমাদের বুঝতে আর বাকি নেই যে আসলে কে তাকে ভালো পায়। আচ্ছা। তো এরপরে যেটা হয়েছে, আমরা ওকে নো মোর, ওকে আজকে বিদায় দিই। Oh my আমরা God. That was the 100% scary thing I have ever heard from you. Because আপনি যে চিন্তা করেন, এরকম একটা মানুষের সাথে মা বাসায় নেই, বাবা বাসায় নেই, কেউ বাসায় নেই, কিভাবে একটা মানুষ একা এর সাথে থাকবে? ও মাই গড, আই জাস্ট এরপরে কি কোনো সমস্যা হয়েছিল কিনা সে চলে যাওয়ার পরে? কারণ আমার কাছে মনে হচ্ছে যে উনি চলে যাওয়ার পর থেকে কি অনেক কিছু সমস্যা শুরু করছিল কিনা। হ্যাঁ, রাইট। এক্স্যাক্টলি। এরপর থেকেই হচ্ছে ওই যে আমাদের বাসার মধ্যে আমরা খাটের নিচে কিছু নড়ানড়ির শব্দ, মানে ওখান থেকেই আর কি ওইটাই ক্যারি করেই আর কি আমরা এই পর্যন্ত চলাফেরা করছি। আমার মনে হয় ওরই কিছু দিয়ে গেছে, যে বলেছে যে তোমাকে অনেক ভালো পায়, মানে Exactly. পছন্দ হয়ে গেছে। এটাই তো বলছি।
এইটাই হয়েছে আর কি বিষয়টা। ভেরি ইন্টারেস্টিং। তার কি আর কোনো খোঁজ পেয়েছিলেন? এই বুয়ার কোনো খোঁজ পেয়েছিলেন? সে আছে কোথায় এখন? হ্যাঁ, হ্যাঁ, বা সে কি এখন সুস্থ আছে কিনা, বা সে কি এখন জিনের সাথে আছে কিনা, এরকম কিছু জানেন কিনা? আচ্ছা, হ্যাঁ, তারপরে আমরা তার আরো মানে খবর নিয়েছি যে আসলে ব্যাপারটা কি, ওর আসলে কি প্রবলেম। তো এটা আমরা জানতে পারি যে ও আসলে পজিটিভ ছিল, ওর সাথে জিন ছিল, বদ জিন, যার কারণে হচ্ছে ওর বিয়ে ভেঙে যায়। মানে ওর হাজবেন্ডের সাথে ও থাকতে পারে না, তো ও একাই থাকে। তো ওর হচ্ছে এই জন্যই আর কি ও সেপারেটেড ছিল। তো আমরা জানতাম না আসলে এটা রিজনটা কি। পরের গ্রামবাসী থেকে আর কি এটা জানা যায় যে ওর সাথে আর কি এরকম ধরনের হয়। তো ওকে অনেক তাবিজ করা হয়েছে, বাট কোনো লাভ হচ্ছে না, ও এভাবেই আছে। ও এখন গ্রামে আছে। হ্যাঁ, বেঁচে আছে, গ্রামেই আছে। হ্যাঁ। সো মাচ ইন্টারেস্টিং, লিটারেলি অনেক বেশি ইন্টারেস্টিং। ওয়াও। হ্যাঁ। তো এই ছিল মোস্ট প্রবাবলি আপনার ঘটনা, রাইট? আজকের মতো। জি ভাইয়া, আজকের মতো এই পর্যন্ত। আপু, আপনার কাছে কিন্তু আরো ঘটনা আছে। আমি কিন্তু নেক্সট এপিসোডে বা নেক্সট এপিসোডে যখনই হোক আমি অবশ্যই আপনার কাছে এই ঘটনা শুনবো, বিকজ আপনাকে আমাদের অডিয়েন্সরা অনেক বেশি পছন্দ করে এবং আপনার গুছিয়ে বলার ভঙ্গি অনেক বেশি পছন্দ করে। এবং আমার কাছে রীতিমতো অনেকগুলো SMS আসছে যে পিঙ্কি আপুর ঘটনা শুনবো, পিঙ্কি আপুর ঘটনা শুনবেন। সবার রিকোয়েস্ট রেখে দিলাম বন্ধুরা। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে পিঙ্কি আপুর ঘটনাটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপুর ঘটনাগুলি আরো শুনতে চান, নাকি আপনি চান যে আপুকে আরো নতুন কিছুতে ইনভলভ হওয়া। যেমন আপুকে আমরা অলরেডি প্রস্তাব দিয়েছি যে আমাদের টিমের সাথে আপু জয়েন করবে কিনা। আপু অবশ্যই এগ্রি করেছে। সো আপনারা চান কিনা আমার অনেক দিনের শখ হয়ে যে আমি চাই ইনভেস্টিগেশনে যেতে, আমাদের সাথে প্যারানরমাল ইনভেস্টিগেশনে। আপনারা অবশ্যই জানাবেন যে আপু যদি আমাদের সাথে ইনভলভ হয় জিনিসটা কেমন হবে। এবং আপনাদের ভোটের উপরেই কিন্তু আমরা পিঙ্কি আপুকে আমাদের মানে ঘোস্ট হান্টারের যে ব্যাপারটা বা প্যারানরমাল ইনভেস্টিগেশনের যে ব্যাপারটা টিম, সেই টিমে আমরা কিন্তু জড়িয়ে নেব। এনিওয়েজ, আপনারা অবশ্যই জানাবেন এবং আপনাদের কাছে এটা বিনীত অনুরোধ থাকবে। এনিওয়েজ, পিঙ্কি আপু, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের ভৌতিক কথার পক্ষ থেকে অনেক অনেক সালাম আপনাকে। এবং আমরা চাইবো যে খুব সুন আপনি আমাদের সাথে সশরীরে স্টুডিওতে বসে ঘটনা শোনাবেন। হোয়াটসঅ্যাপে তো শুনলামই, বাট সামনাসামনি বসে ঘটনা শোনালে কিন্তু আরেক রকম মজা, আরেক রকম ইন্টারেস্ট। এটা তো নিশ্চয়ই জানেন। ডেফিনেটলি শোনাবো, বাট ভাইয়া আপনি শিওর থাকেন যে আমার বাসায় যারা আছে ওরাও কিন্তু ওরা হচ্ছে আপনি আমন্ত্রণ না দিলে ওরা কিন্তু সরাসরি আপনার স্টুডিওতে আমার সাথেই যাবে যে কই যাচ্ছে দেখি একটু ঘুরে আসি। তাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আপনি রেডি তো? আচ্ছা, আপনি রেডি? আমরা রেডি আছি, আপনি টাইম বের করেন, ইনশাআল্লাহ খুব সুন দেখা হবে পিঙ্কি আপু। সো পিঙ্কি আপু, আজকের মতো এখানেই আলবিদা বলতে হচ্ছে আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে যদি 1 মিনিটের মধ্যে কিছু বলতে চান তাহলে বলতে পারেন, কারণ দর্শকরা যেহেতু আপনাকে অনেক বেশি পছন্দ করে, লাইক করে। সো অবশ্যই 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 তাদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু বলেন। আচ্ছা, অবশ্যই। তো অ্যাকচুয়ালি আপনারা যত আমাকে পছন্দ করবেন ভিউয়ার্স, আমি আপনাদের জন্য তত ভালো ভালো গল্প নিয়ে আসতে পারবো। হতে পারে সেগুলো আমার রিয়েল লাইফে ঘটেছে অথবা আমার কোনো কাছের মানুষের সাথে ঘটেছে, যেগুলো সত্যি ঘটনা, আমি সেগুলোই আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর জেফরি ভাই, আপনার কথা কি বলবো, আপনি তো আছেন। ইনশাআল্লাহ, অবশ্যই আমি তো আছি, অবশ্যই সবসময় থাকবো। যতদিন আমাদের মধ্যে কথা থাকবে, যতদিন আমাদের অডিয়েন্স থাকবে, ইনশাআল্লাহ ততদিন থাকবে। সো পিঙ্কি আপু, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। নেক্সট এপিসোডের জন্য তৈরি হয়ে যান। অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট এপিসোডে আবারও দেখা হবে। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আপু। জি, দোয়া করবেন। টাটা। সো বন্ধুরা,
কেমন লাগলো পিঙ্কি আপুর ঘটনা। যেহেতু আপনারাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন পিঙ্কি আপুর ঘটনা শোনানোর জন্য, তাই সাথে সাথে রিকোয়েস্ট রেখেছি এবং পিঙ্কি আপুকে স্পেশালি থ্যাঙ্কস আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং সবাইকে সময় দেওয়ার জন্য। এনিওয়েজ, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট যিনি সবসময় আমাদের স্টুডিওতে টাইম দেন, তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, সত্যি কথা অনেক বেশি কৃতজ্ঞ। কারণ তার মতো একজন মানুষ না থাকলে আমরা এতদূর আগাতে পারতাম না। সত্যি কথা, যেভাবে তিনি আমাদের সাথে প্রথম এপিসোড থেকে সাথে আছেন, সত্যি কথা এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। সো এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন মনির ভাই। রাইট নাও আমরা মনির ভাইয়ের কাছে ঘটনা শুনবো। সো সরাসরি চলে যাচ্ছি মনির ভাইয়ের কাছে। মনির ভাই, জসিম ভাই, একটা বিষয় আপনি জানেন বোধহয় যে আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, বলেছিলেন প্রাইমারিতে। তো তখন আমার সাথে একটা বিষয় মানে আপনাকে যদি বলি আসলে, সেটা হচ্ছে যে আমাকে একটা হুজুর নিয়মিত নামাজ পড়তে নিয়ে যেত। মানে আমি পুরো ঘটনা বললে আসলে বুঝতে পারবেন জায়গাটা। তো নির্দিষ্ট 5-6 দিনের ঘটনা, যে জন্য আজকে বলা, সেটা হচ্ছে যে আমি হুজুরের সাথে দীর্ঘদিন এই অভ্যাসটার সাথে জড়াই গেছিলাম। তো একটা সময় উনি আমাকে নিয়মিত নামাজ পড়তে নিতে যায়, যখন একটা সময় উনি আর আসেন, একদিন আসে না আর কি। তো না আসার পরে আমি একটু রাগ করি ওনার সাথে, যে আসে না সেটা তো বসে বলে যাবে যে আমি আসতেছি না বা নাই বা কোথাও যাব। তো ফের যখন ওনার সাথে মাত্র 3 দিন বা 4 দিনের গ্যাপে আবার দেখা হয় এবং কথা হয়, তখন জানতে পারি, অর্থাৎ এই 3-4 দিন সে আমাকে নামাজে নিয়ে যায় না। তো ফের যখন আবার কথা হয় তখন জানতে পারি সে আসলে গত 1 সপ্তাহ বা 10 দিনের মতো সেই এলাকাতেই ছিল না। কিন্তু আমি তাকে পাচ্ছি না মাত্র 3 দিন যাবত। অর্থাৎ লাস্ট 7 ডেজ যদি ধরি, 6 দিন বা 7 দিন, আমি জানি সেই 6-7 দিন আমি তার সাথে নামাজ পড়তে গেছি। কিন্তু আমার সাথে তার হিসাবে 10 দিন পরে দেখা হয়েছে, আর আমার হিসাবে তার সাথে মাত্র 3 দিনের গ্যাপে দেখা হয়েছে। তো অর্থাৎ মাঝখানে 7 দিনের একটা গোজামিল হিসাব। আমার হিসাবতে সেই 7টা দিনও আমি তার সাথে নামাজ পড়তে গেছি, কিন্তু সে বলতেছে বা পরবর্তীতে যেটা হয় জানতে পারি যে সে 7 দিন আসলে অতিরিক্ত মোট 10 দিন আর কি সে এলাকাতেই ছিল না। ঠিক আছে, ডিটেইলে বলেন তো। ডিটেইলে যদি এমন বলি যে আমি যখন মাদ্রাসায় পড়তাম এবং আমাদের মাদ্রাসাতেই যে মসজিদটা ছিল ওখানেই মূলত নামাজ টামাজ পড়া হতো, বিশেষ করে হচ্ছে জোহরের এবং আসরের নামাজটা। তো মাগরিবের নামাজটা আমি হয়তো যখন যেখানে ছিলাম বা বিশেষ করে বাড়ির পাশে মসজিদে পড়া হতো। তো আমার আব্বার সাথে মূলত মসজিদে গিয়ে নামাজ পড়া হতো। তো আব্বা, এটা হচ্ছে 2001 কিংবা 2 এর ঘটনা। তো তখন হচ্ছে যে আব্বা হঠাৎ করে একটু অসুস্থ হয় এবং আব্বা এতটাই অসুস্থ হয় যে ওনার মসজিদে গিয়ে সশরীরে নামাজ পড়া সবসময় সম্ভব হয়ে উঠতো না। তো দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইম উনি বাসাতেই নামাজ পড়তো। তো আমার বলতো যে তুই তো আর অসুস্থ না, তুই কেন বাসায় নামাজ পড়তেছিস, তুই মসজিদে যে নামাজ পড়। তো আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, দেখা গেছে যে আমি হয়তো বা দিনের বেলা এক কথা, কিন্তু ওই ফজরের সময় উঠে নামাজে যাব একটু ভয় করতো, একা আরো ছোট মানুষ তখন। তার উপরে হচ্ছে যে এশারের সময় ওই ব্যাপারটা কাজ করতো। তো আমার হচ্ছে যে কুরআন মাজিদ শিক্ষা এবং আগায় শিক্ষার একটা প্রাইভেট হুজুর দিচ্ছিল আমাকে, ওনার বাসায় গিয়ে পড়তাম আর কি আমি। তো পরবর্তীতে আম্মা বলে যে ও তো নামাজ অনেক, ওকে মাদ্রাসা পড়াই লাভ কি, ও তো নামাজ অনেক ফাঁকিবাজি করে, ও ফজর নামাজ পড়ে না ঠিক মতো, শুরু রোগতাই পড়ে না, এশার নামাজ ফাঁকি দেয়। তো বলার পরে হুজুর বলে কেন নামাজ পড়ো না কেন ঠিক মতো? তো বললাম যে হুজুর আমার ঘরে পড়তে চাই, কিন্তু আম্মা বলে মধ্যে যেতে। তো বলে যে হ্যাঁ তুমি তো আর এখন বুড়ো হয়ে যাও না, ঘরে কেন নামাজ পড়বা, মাদ্রাসা তো কাছে, মসজিদ তো কাছে, গিয়ে পড়তে পারো। তখন আসলে একা যাওয়ার ব্যাপারটা যে ওইটা বললাম। তো উনি যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটা 5-7 মিনিটের দূরত্বে একটা বাড়ি আছে, ঘরামি বাড়ি, যেখানে হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের, মুরব্বীদের সবাই আর কি, বয়স এবং লিঙ্গভেদে কোনো বাধা নাই আর কি, সবাই এখানে কোরআন শিখতে পারতো, উন্মুক্ত আর কি। তো ওই জায়গাটাতে পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয় এবং নামাজ পড়ানোর ব্যবস্থা করা হয়, এবং সেই জন্য একজন ইমাম দরকার ছিল। এবং আমার এই হুজুরটার নাম হচ্ছে রহিম, আব্দুর রহিম, রহিম হুজুর বলতাম। তো মাওলানা ছিল উনি আর কি। তো ওনাকে হচ্ছে যে ওইখানে নিয়োগ দেওয়া হয় যে ই করবে আর কি, এখানে নামাজ পড়াবে। তো উনি বললো ঠিক আছে, আমি তো তোমাদের ঘরাম বাড়ির ওই মসজিদে 1 তারিখ থেকে পড়াচ্ছি, নামাজ পড়াচ্ছি, তো তোমাদের বাড়ির উপর দিয়েই তো যেতে হবে, তো তখন আমি তোমাকে নিয়ে যাবো, তুমি সবসময় আমার সাথে নামাজ পড়তে যাবে। তো বিশেষ করে দেখা গেছে যে অন্যান্য সময় দিনে হয়তো বা ওই আমি মাদ্রাসায় যাওয়ার কারণে আসর এবং জোহর নামাজ ওখানে পড়া হয়তো,
দেখা যাচ্ছে যে মাগরিবের সময় কোনো একটা যেখানে আছে সেখানে পড়ে ফেলতাম। বাট এশার এবং ফজরের নামাজটা অবশ্যই হুজুর যেটা করতো যে 10-15 মিনিট আগে আমাকে নিয়ে যেত, ডাইকে ফজরের সময় চলে আসতো, আম্মা আগে থেকে জায়গায় রাখতো যে হুজুর আসবে তোর জন্য কি দাঁড়াই থাকবো কিনা। তো নিয়মিত ওনার সাথে নামাজ পড়তে শুরু করতাম। যে ঘটনাটা যখনকার তখন হচ্ছে রমজান মাস। তো ওনার সাথে দেখা গেছে যে অনেক সময় ভোর রাতে খাওয়া দাওয়ার পরে বেশিক্ষণ ওয়েট করতে হতো না, উনি চলে আসতো এবং চলে যেতাম ফজর নামাজ পড়তে। একটা হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজের সময় ওই দীর্ঘক্ষণ ওখানে খতম তারাবি হইতো, ফলে আমি যেতে চাইতাম না, বাট উনি আমাকে জোর করে নিয়ে যেত, নামাজ পড়তাম। তো 25 রোজা বা 26 রোজার দিকে যেটা হচ্ছে যে হুজুরদের একটা কালেকশন থাকে কিন্তু ঈদের নামাজের সময়। তো দেখা গেছে যে ওনার বাড়িতে ওনার ওয়াইফ অসুস্থ থাকায় সেটা উনি মসজিদ কর্তৃপক্ষকে জানায় এবং কর্তৃপক্ষ ওনাকে আগে থেকেই একটা ওই যে স্যালারি তুলে মানে কিছু টাকা তুলে হচ্ছে ওনাকে করে দেয়। ওনাকে বলে যে তাহলে এই কয়েকদিনের নামাজ পড়ানোর জন্য আপনি একজনকে দিয়ে যান। তখন উনি একজন খাদেম দিয়ে যায় আর কি। তো ওনার যে খাদেম থাকে ও আর কি নামাজ পড়াতে থাকে। বাট এই ব্যাপারটা তখন আমি বা আমার ফ্যামিলির জানার কথা না, কারণ এটা ওনার পার্সোনাল ইস্যু ছিল যে ওনার সমস্যার কারণে উনি গ্রামে চলে যাচ্ছে। ওনার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে, আর মসজিদ কর্তৃপক্ষ অবশ্য জানে। কিন্তু আমি না জানার ফলেই হয়তো বা এটা আমার সাথে ঘটছে, যেটা হচ্ছে যে আমি প্রতিদিন হচ্ছে ফজর ওয়াক্তে আসতেছে, আমাকে নিয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য, আবার এসার সময় আসতেছে নিয়ে যাচ্ছে নামাজ পড়ার জন্য। এভাবে করে হচ্ছে যে ঈদের আগের দিন পর্যন্ত চাঁদ দেখার পর তো আর আসলে এশার নামাজ তারাবির নামাজ হয় না। তো ওই দিন তারাবির সময় আসে না, আর তারাবি নাই বলে আমি খরচ করে যাইনি। ওই দিন হচ্ছে বাসাতেই নামাজ পড়ি শুধু এশার নামাজটা। তো পরের দিন ঈদের নামাজে তো আমি তো অবশ্যই জানি হুজুর ডাকতে আসবে। এখন অনেকক্ষণ হয়ে গেছে হুজুর ডাকতে আসে না, আর আমি ওয়েট করতেছি বাসায় যে হুজুর কখন আসবে। তো একটা সময় দেখা গেছে যে ঈদের জামাত শেষ হয়ে গেছে, বাট হুজুরও আসে না আর আমি যাই নাই। তারপর অনেক বকাঝকা করে ওই দিন। তো আমার কাছে মনে হলো যে এই বকাঝকাটা শুনছি হুজুরের জন্য, হুজুর আসলে তো আমি যাইতামই, আমি তো আর বলি না যে যাবো না। ঈদের ঠিক 3 দিন পর আমাদের মাদ্রাসাও খুলবে এবার। তো উনি চলে আসছে, উনি আসছে আসার সময় ঠিক আসরের নামাজের সময় উনি বাড়িতে এসে বলে গেছে যে ও যেন আবার কালকে থেকে পড়তে যায়, মানে ওনার কাছে যে আমি প্রাইভেট পড়তাম সেটার জন্য বলে যায় উনি যে ও যেন আবার পড়তে যায়। তখন আমি একটু মুড অফ, ওনার বাসায় গেছি। তো উনি তখন বললো কি আমার মন টন খারাপ কেন? তখন বললাম যে আপনি কই গেছিলেন? তো বলে যে ঈদের সময় বাড়িতে যায় সবাই আমরা জানি। তো উনিও বাড়ি গেছিল। তো বললাম বলে যাবেন না ঈদের সময় আপনি নামাজ পড়তে আসেন না ঈদের দিন, এই জন্য আমি আর যাইনি, আব্বা আমার বকছে আর কি। তোর বলে যে ওনার বাড়িতে আর কি ওনার মেয়ে এবং ওয়াইফ অসুস্থ ছিল, এই জন্য উনি চলে গেছে। উনি ওই যে 27 যেটা বলি আমরা কদরের নামাজ, সবে কদরের নামাজ, ওই সবে কদরের নামাজটা উনি পড়ে যেতে পারেন। তখন আমি একটু মানে সেটা উনি বাড়িতে যেয়ে পড়ছে আর কি। তখন আমার এবং সবরাতের নামাজটা আমরা একসাথে পড়ছি, ঠিক আছে? কি বলতেছো একসাথে পড়ছি? মানে আমি তো গেলামই 25 রোজায়। তখন আমি মনে হচ্ছে আপনি মানে হুজুর, আমি একটা জিনিস বলতাম যে হুজুরের সাথে তো কখনো মিথ্যা কথা বলা যাবে না। আর এটা তো আমি খুনা করে ভাবতেও পারতেছি না হুজুর আমার সাথে মিথ্যা কথা বলতেছে, ফজলাম করবে। তার সাথে আমার বয়সের তারতম্য, সে ফজলামের সম্পর্ক না, এগুলোর জন্য তবে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো ওনাকে বললাম যে না আমি তো আপনার সাথে একদম 29 রোজা পর্যন্ত আমি তারাবি করছি, এশার নামাজ পড়ছি। হ্যাঁ, বলো কি বলো তুমি মসজিদে খোঁজ নিও তো এই কদিন আমি নামাজ পড়ছি কিনা। তখন আমি জানি এই কদিন নামাজ পড়া না, কারণ আমি যখন দেখতাম জানি মসজিদে যেতাম দেখতাম যে খাদের নামাজ পড়াচ্ছে। অন্যদিন যেটা হয়তো আমরা মসজিদে ঢোকার পরে উনি নামাজ পড়াতে যাইতো, আমি কোনো একটা কাতারে দাঁড়ায় যেতাম। বাট 25 রোজার পর থেকে যেটা আমার সাথে ডিফারেন্ট করছে সেটা হচ্ছে নামাজ পড়ার সময় উনি আমার পাশে দাঁড়াই নামাজ পড়তো। ওনার পাশে আমি ছিলাম, নামাজ খাদেন পড়াইতো। তা আমি তখন 2-1 দিন ভাবছি যে জিজ্ঞেস করবো দেখি আপনি নামাজ পড়াতেছেন না কেন, আপনার কি সমস্যা কেন? ওটা কখনো বলি নাই, ভাবলাম যে হয়তো ওনার খাদেন কাছে একদিন তাকে দিয়ে পড়াচ্ছি এরকম। উনি যখন বললো তখন জানলাম যে তো আমাদের ওখানে একটা রুস্তুম কাকা ছিল, যে নতুন মসজিদের কমিটির দায়িত্ব ছিল তখন। তো রুস্তুম কাকার সাথে আব্বার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তো তারা একদম চাইল্ডহুড ফ্রেন্ড। তো ওই রুস্তুম কাকার কাছে বললাম, তো রুস্তুম কাকা মানে আব্বারে বললাম, আর আম্মারে যখন বললাম আম্মা একটু ভয় পেয়ে গেছে। কি বলছিস হুজুর, তার নিয়ে নিশ্চয়ই মিথ্যা বলবো না। কিন্তু আমাকে যে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত, এটা আমার আব্বা এবং আম্মা দুজনেই প্রত্যক্ষ সাক্ষী। আমার সঙ্গে হুজুরের ডাকছে, আমি শুনিনি, আম্মার শুনছে হয়তো, আমারও আত্মীয় হুজুর ডাকতেছে। বাসা থেকে বের হয়ে গেছি ফজরের সময় বা এসার সময় চলে গেছে নামাজ পড়তে। আমার সাথে যেটা হচ্ছে শুধুমাত্র ঈদের নামাজের সময় তাকে আমি পাইনি, এবং তার মানে হচ্ছে ঈদের 3য় দিন সে চলে আসছে, এই 3 দিন তাকে আমি পাইনি। কিন্তু যখন এটা তাকে জানাই তখন জানলাম সে 25 রোজা থেকেই আসলে ছিল। হ্যাঁ, আমি 25 রোজা থেকে কন্টিনিউ ফজর নামাজ এবং তারাবির নামাজ এবং ফজর নামাজে গেছি। যখন উনি আমার সাথে ছিল, কিন্তু আমার সাথে দ্বারাই নামাজ পড়ে, উনি জামাতে ছিল না, মানে ইমামতি করে না। তো এটা যখন বললাম তখন হচ্ছে যে আব্বা মিলাইতে পারতেছিল না, তখন আম্মা একটু ঘাবড়ে গেল।
তখন কি হয়েছে, ওই রুস্তুম কাকা যখন আসছে, রুস্তুম কাকার আর কি আব্বা ডাকছে, ডাইকা বলতেছে যে হুজুরও কি ঈদের সময় নামাজ পড়ে না? তখন বললাম না, হুজুরের তো ওয়াইফ অসুস্থ ছিল, তাই জন্য হচ্ছে মাঝে আমরা ছুটি দিয়ে এসেছিলাম, 25,000 থেকে টাকা দিচ্ছিল, সরি তুলে এইগুলা মানে গ্রামে ছিল, আমরা গ্রামে চলে গেছিলাম। তো বলার পর আবার বলা যে মনোযোগ তো আসলে ওর সাথে নামাজ পড়তে পাঠাই নিয়মিত, তো ও তো নামাজ পড়তে নিয়ে গেছে, আমি তো টেনশন আছে। তো ওনার একটু অবাক হচ্ছে। তারপর হুজুরও আসলো, বসলো, তখন জানলো যে একসাথে আমার কাছে জিজ্ঞেস করছে, বলতো কি কি হয়েছে, তোর কি অন্য কোথাও নিয়ে গেছে? ওনারা একটু ভয়ে পেয়ে গেছিল যে ওনারা অবর্তমানে প্রতিদিন রাতে ছেড়ে দিচ্ছে আমাকে। তো যখন হুজুর বললাম যে না, আমি স্বাভাবিকভাবে আপনি যখন আমাকে মসজিদে নিয়ে যেতেন, নিয়ে গেছে, এটাই হচ্ছে শুধু যে যেদিন আপনি নামাজ পড়ে যেতে কিন্তু আপনার পাঁচ টাকা নামাজ পড়ছেন। তো এটা যখন হচ্ছে তখন হুজুর বললো, হুজুর টাকা বললো ভয়ের কিছু নাই, এটা হচ্ছে আমাদের মানে ও তো একা নামাজ পড়তে চায় না, আমার সাথে যায়, তো ওকে সবসময় ঠিকই নামাজ পড়তে গেছে, ওর পাশে দাঁড়ায় নামাজ পড়তে সৌভাগ্য। ঠিক আছে, মানে আমার ভয়টা দূর করে দিচ্ছে। কিন্তু আমার এরপর থেকে আমি যখন রাতে যাইতাম, বারবার হুজুরটা সন্দেহ হতো যে আমি হুজুরের সাথে যাচ্ছি নাকি আসলে অন্য কেউ কাজ করতে যাচ্ছি। এবং সেই ভয়টা আমাকে একটা সময় একদম জেগে বসছিল। আমি বলছিলাম যে আমার একটা সময় আমার ভাই আমাকে মনে হয় যে ডাকতে আসতো রাত্রে, ঠিক আছে, এটা আমার মনে হয়। তো এটা আমি জানি না, যেসব এটা কিন্তু জিনের ভিতর যেটা হয় আমরা জানি, বদ জিন থাকে, ভালো জিন থাকে। আসলে ফেরেস্তারা ওইভাবে কারোর সাথে সরাসরি দেখা করে কিনা সেটাও আমি জানি না। তো ওটা কি জিন ছিল না সত্যি কোনো ফেরেস্তা ছিল বা কোনো অলৌকিক কিছু ছিল? হ্যাঁ, এখন সেটা আমার যেহেতু আমার সাথে নামাজ পড়তো, আমার কাছে মনে হচ্ছিল এটা খারাপ কিছু ছিল না। অবশ্যই অবশ্যই ভালো জিনিস ছিল। সত্যি এটা ছিল আমার ওই বয়সে মোটামুটি ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের। সত্যি খুবই অদ্ভুত এবং খুবই রহস্যময় একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো মনির ভাইয়ের এই ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমরা আপনার কমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবি, কারণ আপনাদের একটি কমেন্ট আমাদের জন্য এক প্রকারের রহমতের মতো। এনিওয়েজ, আমরা নেক্সট ঘটনায় চলে যাব। নেক্সট ঘটনাটি একটি ইমেল পড়ে আমরা আবারও ঘটনায় ফিরে আসছি। আজকে বেশ কটি ঘটনা আছে, ইনশাআল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি একটা ইমেলে। আগেই বলে রাখি, ইমেলটি একটা কালেক্টেড ইমেল। সো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি যেভাবে ঘটনাটি কালেক্ট করেছি ঠিক সেইভাবে পড়ে শোনাচ্ছি। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। 2 মাস একটানা পড়ালেখা করে বেশ হাঁপিয়ে উঠেছিলাম। পরীক্ষা শেষ হতেই ব্যাগ গুছিয়ে চলে গেলাম রাজশাহী এক বড় ভাইয়ের বাসায়। 5 থেকে 7 দিন ভালোভাবেই কাটল। প্রচুর মজা করলাম, বেড়ালাম। একদিন বিকেলে যথারীতি রাজশাহী কলেজের মাঠে বসে খেলা দেখছি। স্থানীয় লোকদের মুখে শুনেছিলাম ভাঙ্গুরায়ের মাজারে নাকি ওরস হচ্ছে। আমি আবার বরাবরই মাজার পূজা সহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের প্রতি পাবো। যে ভাবা সেই কাজ। হ্যাঁ, আমি যাব, একাই যাব, কেউ জানবে না। বাসায় যাচ্ছি বলে রাজশাহীকেই বিদায় জানালাম। রাজশাহী স্টেশনে গিয়ে ভাঙ্গুরার টিকিট কাটলাম। তখন বাজে সন্ধ্যে 7:30। ট্রেন ছাড়বে রাত 10টা। শুনতেই মেজাজটা কেন যেন খারাপ হয়ে গেল। কিন্তু পর মুহূর্তে যখন মাজারের অবশ্যই চিন্তা করলাম, ভেতরে ভেতরে খুব উত্তেজিত লাগছিল। মাজারে যাব, হাজার হাজার মানুষের ভিড়ে মিশে যাব, খুব ভালো লাগছিল। ঘুম ভেঙে গেল টিভির ডাকে, টিকিট প্লিজ, মানে সামনে ভাঙ্গুরা। হ্যাঁ, কখন যে ঘুমিয়ে গেছিলাম বুঝতেই পারিনি আমি। ঘড়িতে দেখালাম রাত 1টা বাজে। তার মানে রাজশাহী থেকে আসতেও 3 ঘন্টার মতো সময় লাগে। নেমে পড়লাম ট্রেন থেকে। আমার সাথে সাধু গোছের 8 থেকে 10 জন নামলো। তারাও মনে হয় মাজারে যাবে। তাদের জিজ্ঞেস করলাম ওরা কত দূর। শুনেও না শোনার ভান করে 2টা ভ্যান রিজার্ভ করে চলে গেল। খুব রাগ হলো তখন। রাজশাহী থেকে যেমনটা ভেবেছিলাম, এখানে এসে দেখি পুরোটাই উল্টা। স্টেশন মাস্টার, একটা চায়ের দোকানদার
আর আমি ছাড়া জাগ্রত আর কোনো ব্যক্তি নেই। একটা গাড়িও পেলাম না। গন্তব্য প্রায় 1 ঘন্টার পথ। করব কিছু বুঝে উঠতে না পেরে চায়ের দোকান থেকে একটা সিগারেট নিয়ে বসে বসে টানছিলাম আর স্টেশনে দিয়ে হাঁটছিলাম। বুঝতে পারছি না কি করব। হাঁটতে হাঁটতে অনেকটা ছাড়িয়ে গেলাম, সিগারেটও শেষ হয়ে গিয়েছে। এমন সময় ভ্যানের ক্রিং ক্রিং আওয়াজ, আমি তো পুরো অবাক হয়ে গেলাম। রাত বাজে 1:40। আবার ভাবলাম ওর সে হয়তো কেউ যাচ্ছে। আচ্ছা, আমি যদি ওদের সাথে যাই কেমন হয়? কথা মনে করতেই বললাম, দাঁড়াও। ভ্যানটা দাঁড়িয়ে গেল। কি আশ্চর্য, ভ্যানে আর কেউ নেই। ভাইজান, কোথায় যাবেন? গোলাপনগর যাবা? ওরসে যাবেন? হ্যাঁ, তাই ভাড়া কিন্তু বেশি লাগবে। আরে যা লাগে দেয়া যাবো, আগে চল তো। যাক বাবা, একটু আরাম পেলাম। মনে মনে খুব শান্তি লাগছিল। কিন্তু তখনও আমি জানি না আমার সাথে কি ঘটতে চলছিল। আমি একটু পর একটা সিগারেট চালাতে লোকটা বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, ভাইজান সিগারেট খায়েন না। আমি বললাম, কেন? লোকটা বলল, সমস্যা আছে। ছোটবেলা থেকেই আমি আবার খুব টেরা স্বভাবে। বললাম, তোমার লাগলে বলো, একটা দিই, কিন্তু সিগারেট আমি ফেলবো না। এবার যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে লোকটা ভ্যানিশ হয়ে গেল। কি বলবো, আমি কিছু বুঝে উঠতেই পারলাম না। বোটকা গন্ধে চারিদিক ভরে গেল। প্রত্যন্ত অঞ্চলে হাওয়ায় আমি কোন লোক তো দূরে থাক, সামান্য আলো দেখছি না। এবার যা দেখলাম তাতে আমার শরীর রীতিমতো জমে গেল। একটা গরুর মতো প্রাণী আমার দিকে এগিয়ে আসছে। মাথা নেই, চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠিক বুকের উপর। কি করব কিছুই মাথায় আসছে না। দোয়া কালাম যা জানি পড়তে লাগলাম, কিন্তু কোন কিছু যেন মনে হচ্ছিল কাজে লাগছে না। আমি আজ শেষ, কিছুক্ষণ পরে আমি শেষ হয়ে যাব। আমি চেষ্টা করলাম, একটু পারলাম না। আমি চেষ্টা করলাম পালানো, কিন্তু পারলাম না। মনে হচ্ছিল পা দুটো লেগে গিয়েছে। আমি ঘামছি তো ঘামছি। জিনিসটা আমার সামনে আসতে তার রূপ পরিবর্তন করে ফেলল। কি সে ভয়ঙ্কর বিশ্রী রূপ আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এত কিছু আমি সহ্য করতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। সকালে জেগে দেখি মাজারের দরগার পাশে শুয়ে আছি। পরে জানতে পারলাম একদল সাধু সন্ন্যাসী পথিমধ্যে আমাকে অচেতন অবস্থায় পেয়েছিল। তারপর তারা কোনো দিক বেদিক না বুঝে আমাকে এখানে রেখে যায়। আমার নাম রায়হান এবং আমি পাবনা সদর থেকে লিখছি। সো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি? আশা করছি সকলেই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। কমেন্ট করতে কিছুই করতে হবে না, চাইলে আমাদেরকে প্রিমিয়ারের লাইভ কমেন্টও জানাতে পারেন আপনাদের এক্সপেরিয়েন্স। সো বন্ধুরা, রাইট নাও আমরা কিছু ব্যাপার নিয়ে এই মুহূর্তে আমি একটা ঘটনা শেয়ার করব। পার্সোনালি এটা আমার সাথে কোনো ঘটনা ঘটেনি, বাট আমি শুনেছি যেভাবে সেভাবে বর্ণনা করার চেষ্টা করব। আশা করছি আপনারাও কানেক্ট করতে পারবেন এবং আপনারাও জানেন এই ব্যাপারটা নিয়ে। সো আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে কি হয় বা কি হয়েছে। সো সরাসরি ঘটনায় চলে যায়। হাইওয়েতে মানে লাইক ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে একটা জায়গা আছে, ওই জায়গাতে যেই যাক না কেন, এটা যদি মধ্যরাত হয়, রাত 3টা 3:30, তো ওইখানে বলে সামথিং খুব উইয়ার্ড জিনিসপত্র দেখা যায় কখনো কখনো। কিরকম? লাইক কখনো দেখা যায় যে এক বুড়ি সাদা কাপড় পরে দাঁড়ায় আছে। এটা তো আমি দেখিনি, বাট আমি শুনছি, বিভিন্ন জায়গা থেকে শোনা যায়। তো সো এরকম বুড়ি মানে লাইক ধরেন যে এ হচ্ছে রাস্তার পাশে দাঁড়ায় থাকে, হ্যাঁ,
কিছুই করে না, এরকম কিছু খারাপ কিছু করে না, কিন্তু একটা বুড়িকে দেখা যায় সাদা কাপড় পরে, লাইক সে ভিক্ষা চাচ্ছে, হ্যাঁ, এবং সে হচ্ছে গিয়ে লাইক লিফট চাচ্ছে। আমরা লিফট চাওয়ার জন্য যেভাবে করে দাঁড়াই না, একটা অসহায় মানুষ লিফট চায় রাত্রেবেলা, তো অনেকে যদি দাঁড়ায় যায় তাহলে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বাট যারা দাঁড়ায় না, ওটা তোয়াক্কা না করে চলে যায়, তাদের কোনো সমস্যা হয় না। তো এরকম বলে একটা স্টোরি ছিল এরকম, যে লাইক আপনার এক ট্রাক ড্রাইভার যাচ্ছিল, আচ্ছা, মালপত্র নিয়ে যাচ্ছিল, সো একটু মাতাল টাইপের ছিল, মানে হালকা পাতলা ড্রাঙ্ক ছিল, একটু হালকা পাতলা ড্রাঙ্ক অবস্থা ড্রাইভ করতেছিল। অ্যান্ড যেটা হয় বেসিক্যালি যে ও মানে এরকম হঠাৎ করে সামনে হার্ট ব্রেক করে। আচ্ছা, হার্ট ব্রেক করে, তো সম্ভবত যেটা হয় ট্রাকের হেল্পার থাকে, ট্রাক ড্রাইভারের সাথে হেল্পার থাকে, হেল্পার ঘুমাচ্ছিল সামাও, তো ও ঘুম ভেঙে যায়। হ্যাঁ ভাই, আপনি থামাইলেন কেন, আমার ঘুমটা নষ্ট করলেন হঠাৎ করে। সো মানে খুব হার্ট ব্রেক করছে হার্ট ওখানে। ব্রেক করে হঠাৎ করে ওই মহিলাকে দিয়ে। আচ্ছা, সো রাত্রিবেলা সো ওই হেল্পার ঘুম ভাঙে বলে যে ভাই কি হয়েছে, এত রাতে এত হার্ট ব্রেক করছেন, কিছু হয়েছে? তখন ড্রাইভার ওকে বলে সামনে দেখ, সামনে তাকায় দেখ। সো ও লক্ষ্য করে যে এক মহিলা দাঁড়ায় আছে। মানে আচ্ছা, হেল্পার ড্রাইভার দুজনেই দেখতে পাচ্ছে? হ্যাঁ, দুজন Oh my God. হ্যাঁ, এক মহিলা দাঁড়ায় আছে, and মহিলাটার বলে মানে মানে খুবই মানে একদম অদ্ভুত একটা চেহারা। এটা না আপনার হিউম্যান চেহারা বলবেন নাকি মানে মানে আপনি মানে কোন অ্যানিমেলের সাথে চেহারার মিল পাবেন, মানে মিক্সড একটা মানে কি, চেহারা, মানে বয়স্ক মানে কিছুটা বলতে পারেন এলিয়ান টাইপের। এলিয়ান আমরা দেখি না, আচ্ছা, হ্যাঁ। এই ধরনের বলে কিছু একটা। সে দাঁড়ায় আপনার মানে একটা থালা বের করে দাঁড়ায় আছে যে আমাকে ভিক্ষা দেন, অ্যান্ড সে নড়তেছে না। অ্যান্ড ওরা দুজন ট্রাকের ভিতর থেকে দেখতেছে যে মহিলাটা আকার হ্যাঁ ধীরে ধীরে লম্বা হচ্ছে। আচ্ছা, একটু 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 করে লম্বা হচ্ছে, লাইক ধরেন যে একটা বাচ্চা যখন বড় হয় ধীরে ধীরে বড় হয় না, মানে ওইটা সে খুব শর্ট টাইমের ভিতর দেখতে। ভিতর দেখতেছে আস্তে 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 শরীরটা মানে ক্রিয়েচারটা আস্তে আস্তে লম্বা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার নানার একটা ঘটনা বলেছিলাম বোধহয়, যে উনি এরকম একটা অবয়ব দেখতে পেত। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, যাই হোক। আস্তে করে বড় হচ্ছে, এন্ড লাইক ওরা এটা দেখে মানে ব্যাকগ্যার্ড দেওয়ার জন্য মানে চিন্তা করতেছে। হ্যাঁ, ব্যাকগ্যার্ড দিয়ে পিছনে যাচ্ছে, মানে গাড়ি পিছাইতেছে। সো পিছাইতে দেখতেছে যে ওরা পিছাইতেছে, কিন্তু লাইক গাড়ি তো পিছাচ্ছে, ডিস্টেন্সও পিছাচ্ছে, বাট ওই মহিলা ওর সাথে সাথে আগাচ্ছে ব্যাপারটা বুঝতেছেন? লাইক লুকিং গ্লাসে দেখতেছে ও? না সামনে মানে ব্যাক গিয়ারে গাড়িটা পিছাচ্ছে, ও আচ্ছা, ব্যাক গিয়ার দিয়ে গাড়ি কিন্তু মহিলা পিছাইতেছে। থেকে গাড়ি যতটা কিন্তু distance এ কোনোভাবে ছিল, হ্যাঁ same distance আছে। সেম ডিস্টেন্স রয়ে যাচ্ছে, কিন্তু ওরা দেখতেছে যে ডিস্টেন্স তো ঠিকই চেঞ্জ হচ্ছে, বাট মহিলার সাথে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না। আচ্ছা। ইভেন মহিলার সাথে ডিস্টেন্স আরো মানে ক্লোজ হচ্ছে। আচ্ছা, মহিলা আরো মানে ওরা কাছে চলে যতটা আসতেছে, গতিতে গাড়ি পেছনে দিচ্ছে হ্যাঁ। তার চেয়ে বেশি গতিতে উনি সামনে এগোচ্ছে। সো সেম ডিস্টেন্স থাকতেছে, আর একটু পরে লক্ষ্য করলো যে এটা করে কোনো লাভ নাই, সামনে দিয়ে হয় চলে যেতে হবে না সামথিং। তো ওরা মানে কিছুক্ষণ পর লক্ষ্য করলো যে মহিলাটা ধীরে 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 তো বেশ লম্বা হয়ে গেল, শরীরটা লম্বা হয়ে লাইক মানে মানে কাইন্ড অফ ধরেন যে ওর মানে পুরো শরীরটা মানে ট্রাকের ভিতর দিয়ে চলে গেল। আচ্ছা, বুঝছেন, ট্রাকের ভিতর দিয়ে চলে গেল, অ্যান্ড কোথায় মিলাই গেছে এরপর ওরা কিছু দেখতে পারে না। ওরা ভয়ের চোটে ওখান থেকে দ্রুত মানে মানে যত স্পিডে পারে, আচ্ছা। হ্যাঁ, ততক্ষণে ধরেন যে ওই ড্রাঙ্ক যে ড্রাইভার ছিল ওরও ওই নেশা কেটে গেছে এই জিনিস দেখে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কারণ এটা ভাবতেও পারেনি যে এত ভয়ঙ্কর হতে পারে। দেখুন এটার সাথে আমি একটা কানেক্ট খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে যে গাজীপুরে আমার একটা পরিচিত ছেলে আছে, ও মনে হচ্ছে পিক আপ চালায়। আচ্ছা। নাম হচ্ছে লোকমান। তো অনেক সময় দেখা গেছে যে আমরা দিনের বেলা সকালবেলা হাইওয়ের পাশে বাড়ি, তারা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে যে প্রায় দেখা যায় কোনো কুকুর, শেয়াল বা বিড়াল রাস্তায় একদম পিষ্ট হয়ে পড়ে আছে। আচ্ছা। তা আমার অনেক খারাপ লাগে যে এটা না হোক মানুষ, বাট একটা প্রাণী তো, একজন ড্রাইভ করার সময় রাস্তার সামনে পড়লে একটু স্লো করতে পারলো না, একটু এড়াই যেতে পারলো না, ঠিক আছে, এরকম হয়। তো তখন মানে ওই কোয়েশ্চেন থেকে মানে ওই কনফিউশন থেকে ওকে জিজ্ঞেস করেছিলাম যে মানে কেন এটা করা হয়, এটা স্লো করলে তো চলে যেত। তো ও বললো যে রাত্রে হাইওয়েতে অনেক ধরনের সমস্যা ওদের ফেস করতে হয়, যারা রাত্রে হাইওয়েতে গাড়ি চালায় তাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যে ওরা এমন এমন কিছু দেখে যে তোদের ওই এমন একটা মোমেন্টে মানে গাড়ির সামনে কিছুই নেই, এমন ঠিক 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের ডিস্টেন্স, তখন ও দেখতেছে যে কিছু একটা গাড়ির সামনে চলে আসছে। ঠিক সেই মুহূর্তে নাও সে ব্রেক করতে পারে, না সে আশপাশ দিয়ে যেতে পারে, এবং সে বুঝতে পারে আশেপাশে গাড়ি তুলে দেওয়া মানেই হচ্ছে যে মানে কনফার্ম অ্যাক্সিডেন্ট হবেই। তখন ওর চালাই দেওয়া থাকা কিছু থাকে না। তো এমন হয় যে মাঝে মাঝে ওইগুলি আসলে কিছুই থাকে না, ওদের অনেক সময় চোখের ভ্রম থাকে,
হ্যাঁ, যদিও অনেকে বলে যে ঘুম নিয়ে চোখে চালায় বা অনেক ড্রাইভাররা ড্রাঙ্ক হয়ে গাড়ি চালায় সেজন্য দেখে, বাট স্বাভাবিক যারা এই ড্রাঙ্কের সাথে জড়িত না, যারা হয়তো বা দিনের পর্যাপ্ত ঘুমানোর পরে রাতে গাড়ি চালাইতে গেছে, তাদের সাথেও ঘটছে। তো দেখা গেছে যে ওরা অনেক সময় যখনই নতুন ড্রাইভারদের সাথে যেটা বেশি ঘটে, যে ওরা হয়তো বা এই ব্যাপারটার সাথে খুব একটা এক্সপিরিয়েন্স না, তো পরে ওরা হয় কি যে হয় ব্রেক কষে, অথবা দেখা গেছে যে ওদেরকে সেভ করার জন্য গাড়ি অন্য দিক থেকে নেওয়া যাবে, ঠিক সেম মানে ওই অবস্থায় দেখা গেছে অ্যাক্সিডেন্টটা হয়। ঠিক আছে, এখন এটা হয়তো বা দেখা গেছে যে সবাই এই কাকতালীয়তা হয়তো বা 100-তে 10টা ঘটলো, হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে মানে কোনটা রিয়েলি করতেছে, কোনটা ভৌতিক কিছু করতেছে, সেটা তো ইনস্ট্যান্ট বোঝা খুব কঠিন। Exactly. ফলে দেখা গেছে যে ওরা রাত্রে এত বাদ বিচার করে না, মানে নিজের সেফ আর একদম সুন্দরভাবে ওদের লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেক সময় গাড়ি চালাইবে। তো সেখানে ভিতরে কিন্তু যেটা বললাম যে 90%ই দেখা গেছে যে সত্যি সত্যি কুকুর বা বিড়াল ছিল, হ্যাঁ, যেটা আসলে ওইরকম কোনো অবয়ব ছিল না। বাট 10% ওদের এর মধ্যে যে এরকম হয় যে কিছু আছে শুধুই মানে এমন একটা মোমেন্টে সামনে এসে দাঁড়াবে যে ও একটা ডিসিশন নিতে বাধ্য হবে, হয় আমি ব্রেক করবো। এখন ও যেই স্পিডে তখন গাড়ি চালাচ্ছে রাতে তো অ্যাটলিস্ট 70 থেকে 80 বা 90 পর্যন্ত গাড়ি চলে, 100 নাই গেল, হ্যাঁ। দেখো ওই অবস্থায় কিন্তু যেখানে সেখানে হুট করে ব্রেক কষা যায় না, গাড়ি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, লোড গাড়ি হলে তো আরো সমস্যা। আর অনেক সময় দেখা যাচ্ছে যে যদি লেন পরিবর্তন করে ফেলে সেটাও একটা সমস্যা, তখন ওনাদের সরাসরি গাড়ি চালানো ছাড়া উপায় থাকে না। বাট দেখা গেছে যে ওই 90%-এর মধ্যে যখন পড়ে যায় আসলে সত্যি সত্যি কিছু চলে আসে, আমরা হুট করে ডিসিশন মেক করতে পারে না, তখনই দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্টগুলি ঘটে। আচ্ছা, এই হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা যদি আপনাকে বলি, এটা আমার ছোটবেলায় না ঠিক, এটাও হচ্ছে আপনার 2003-04-এর ঘটনা। আচ্ছা। আমাদের একটা কাজিন ছিল, অর্থাৎ আমাদের বাড়িরই, ওর নাম হচ্ছে টুম্পা। তো ও হচ্ছে কোনো কারণে হচ্ছে যে কিছু কেনার জন্য মানে একটা মুদি দোকান আছে আমাদের বাড়ির সামনে, যেটা হচ্ছে আমাদের হাইওয়ে পার হয়ে অপর সাইডে যেতে হয়। তো অপর সাইড থেকে কিনে আসার সময় মানে ট্রাক চাপা দেয় ওকে, ইনস্ট্যান্ট রাস্তা একদম মাথা মগজ রাস্তায় মিশে যায় এবং পিষ্ট হয়ে যায়, মারা যায়। তো ওর আম্মা এরপরে বেশ কিছুদিন পাগলের মতো ছিল। তো ওই ট্রাকটা যার ছিল উনি হচ্ছে আবার একজন ঢাকার কোথাও একটা জায়গা পুলিশ কমিশনার, ওনার হচ্ছে বিভিন্ন রুটে প্রায় 100 ট্রাক ছিল বিজনেস। তো এটার কারণে হচ্ছে যে ওনার নামে মানে আলাদাভাবে মামলা দিতে যেও কিছু করতে পারে না, উনি জরিমানা দিয়ে হোক স্বেচ্ছায় আইসা এই ব্যাপারটা নিয়ে ফ্যামিলিকে কনভিন্স করে ফেলে যে আসলে কি হবে, ড্রাইভারের ধরেন ফাঁসি হলো কিন্তু আপনার মেয়ে তো ফিরে আসবে না। ঠিক আছে, তো আলটিমেটলি এটা করে লাভ নাই, আপনাদেরকে আমরা একটা ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি এবং বেশ ভালো কিছু টাকা দিয়ে উনি ফ্যামিলিকে প্রচুর হেল্প করে। ঠিক আছে, প্রচুর হেল্প করবে কিন্তু কোনো মামলা টামলা করতে দেয় না আসলে। তো পরবর্তীতে ওইখানে একটা স্পিড ব্রেকার করে দেওয়া হয় এবং একটা এস টার্ন করা হয়। মানে এইখানে আসলে যেটা হয়তো যে জাকি ভাই রাতে এখানে এই ব্যাপারগুলি করতো, মানুষ দেখতো যে একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে রাস্তায়, হ্যাঁ, এবং কেউ যখন হচ্ছে যে এই কারণে যেটা হয়তো যে গাড়ি ব্রেক করতো, ব্রেক করলে যেটা হয়তো লোড গাড়ি থাকে ম্যাক্সিমাম, তো আপনি বোধহয় জানেন যে ট্রেকের সামনের অংশ যখন থেমে যায় এবং যেটাকে বলা হচ্ছে চলিত গতি, এই চলিত গতির কারণে হচ্ছে যে পেছনের যে লোড জায়গাটা সে হুট করে গতি থামাতে পারে না, ফলে সে এসে ট্রাকের সামনের অংশে আঘাত করে এবং ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্টের ড্রাইভার মারা যায়। তো হয় তখন ওই সমস্ত সিচুয়েশনে দেখা যাচ্ছে ট্রাক করতে পারে না, ব্রেক করতে পারে না। অর্থাৎ ট্রাককে ব্রেক করতে হলে মিনিমাম তাকে যেখানে থামাবে তার থেকে অ্যাটলিস্ট কি বলে 15 থেকে 20 মিটার বলে এত দূর থেকে ডিসিশন নিতে হবে। বাট 5-6 মিটারের মধ্যে সে ডিসিশন নিতে গেলে তখন অ্যাক্সিডেন্ট ঘটাটা হয় এবং তারা ঠিক কাছাকাছি গেলেই এই জিনিসটা দেখতে পেত। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ব্রেক কষলে ওখানে অ্যাক্সিডেন্টটা হয়তো মাস্ট, আর যদি চলে যেত তখন তার সাথে কিছু না কিছু একটা ঘটতো, পরবর্তী কোনো একটা গাড়ির সাথে মুখোমুখি হইতো। তো ওইখানে পরবর্তীতে মানুষ বুঝতে পারলো যে কিছুদিন আগে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছিল, টুম্পার কথা বলছিলাম, তো এটার জন্য মেবি হচ্ছে। তো পরবর্তীতে ওখানে থানা, আমাদের ওখানে হাইওয়ে যেটা হাইওয়ে এবং ওই থানা পুলিশ এটা সবাই মিলে এখানে একটা মানে স্টার্ন করছে, অর্থাৎ আপনার দরকার না থাকলেও গাড়ি এখানে থামাতে হবে। আচ্ছা, মানে একদম স্লো করতে হবে, সর্বোচ্চ গতি সীমা হবে তখন 10 কিলোমিটার। মানে এখানে 10 কিলোমিটারের উপরে গাড়ি চালানো যাবে না, একটা নির্দিষ্ট জেব্রা ক্রসিং করে দিচ্ছে যে এই গতিতে এখানে গাড়ি চালাতে হবে, দেন আবার গতি তুলবে, এখানে মাস্ট বি থামাতেই হবে। জায়গাটার নাম হচ্ছে টুম্পা স্ট্যান্ড, মানে ওই মেয়েটার নামে নাম করা হয় টুম্পা স্ট্যান্ড, এখনো আছে। যেটা ওখানে আগে মদিনা স্ট্যান্ড নাম ছিল, বাট ওখানে কেন গাড়ি থামতো না যাত্রী ছাড়া রিয়েলি। আচ্ছা, তো পরবর্তীতে টুম্পা স্ট্যান্ড করা হয় আর কি। আচ্ছা, তো এরপর আমি অনেকদিন ঢাকায় আছি, লাস্ট বোধ আজ থেকে 5 বছর বা 6 বছর আগের ঘটনা। ওই টুম্পার আম্মা ক্যান্সারে মারা যায়। আপনাদের এই যে মোহাম্মদপুরের কি বলে এটাকে
কলেজ গেট। হ্যাঁ, কলেজ গেট। কলেজ গেটের এখানে আশেপাশে আমার ঠিক নাম মনে নেই, কিছু একটা কোনো একটা হাসপাতাল আছে, ওইখানে ওনাকে আনা হয় এবং উনি হাসপাতালেই মারা যায়। ওকে। তো আনা যাওয়ার পর হচ্ছে রাসেলের কাছে আমি জানতে পারি যে ওর আম্মা মারা গেছে। তো পরবর্তীতে আজের দেশি এবং আমাদের চাচি হয় সম্পর্কে, তো ওখানে আসি আমরা। আনার পরে ওই হাসপাতালে বিল পে করে হচ্ছে যেটা আমরা ট্রাক নিই লাশ নিয়ে যাওয়ার জন্য। Alright. ট্রাকে মাত্র আমরা হচ্ছে 4 জন ছিলাম। আপনি পলাশকে চেনেন, পলাশ, আমি হচ্ছে রাসেল একটা বোন ছিল নাম হচ্ছে আসমা, ওই আসমা ছিল হচ্ছে টুম্পার বড়। আচ্ছা। এই 4 জন হচ্ছে আমরা যাচ্ছি এবং ট্রাক ড্রাইভার। তো যেভাবে আমরা যখন যাচ্ছি রওনা দিচ্ছি তখন হচ্ছে যে আপনারা ধরেন 7টা কি 8টা বাজে এখান থেকে একটা ট্রাক নিয়ে রওনা দিই। তো তখন ট্রাক নিয়ে রওনা হয়েছে। ঢাকা থেকে পিক আপ বের হইতে অনেক সমস্যা হয় টোলের জন্য বা বিভিন্ন জায়গায় গাড়ি ধরা হয়, হ্যাঁ এরকম। তো উনি আমাদেরকে বলতেছিল ট্রাকওয়ালা যে আমরা যদি রাতে রওনা দিই, বিশেষ করে রাত 12টার পর, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, অর্থাৎ গাড়ি কোথাও আটকাবে না। তো পরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বললো যে আপনারা সামনে একটা লাল কাপড় টানাই নেন এবং লাশের গাড়ি বললো কোথাও আটকাবে না, এমনকি টোল নিবেন, হ্যাঁ টোলও নেয় না লাশের গাড়ির জন্য। তো এটা বলে দিল। তো আমরা তখন লাল কাপড় টানাই না, সামনে লাল শালু আর কি, আর পেছনে হচ্ছে লাশ। আমরা 4 জন বসা দোয়াদুই করতেছি। তো আমরা যখন সাভার মানিকগঞ্জ এই জায়গাটা যখন পার হই, তো তখনই হচ্ছে মোটামুটি 11টা বেজে গেছে। তো এমনিতে সবকিছু স্বাভাবিক ছিল। তো লাশের গাড়ি যারা টানে বিশেষ করে তাদের একটা ছিল লাশের গাড়ি নাকি জোরে টানতে পারে না, মানে একটা অন্য গাড়ির সময় হয় না যে আমি স্পিডে চালাবো, তখন এই মনের জোরটাই আসে না তাদের। হ্যাঁ, লাশের গাড়ি খুব স্লো। আমরা তারা দিচ্ছিলাম যে ভাই আসলে তো উনি মারা গেছে সকাল 10টার দিকে, তো এই হাসপাতাল থেকে লাশ নিতে প্রসিডিউর করতে বিল জমা দিতে করতে সারাদিন চলে গেছে। তো ওরাও লাশ আসলে ওইভাবে ফ্রিজিংও করে নাই নর্মালি, এটার জন্য ওরা চার্জ করে। তো পরবর্তীতে আমি বললাম যে ভাই একটু যতদূর যাওয়া যায়, কারণ লাশ থেকে অলরেডি মানে কেমন একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছে। যেটা হয় যে কফিনে নিলে যে চা পাতা দিয়ে মুড়ে দেওয়া হয় যাতে হচ্ছে যে গন্ধ টন্ধ না বের হয়। বাট কফিন না থাকা যেটা হয়েছে যে নর্মালি হচ্ছে যে পলিপ্যাক এবং কাফনের কাপড় পেঁচানো হয়েছে। তো তারপরে হচ্ছে আমরা একটা এক ধরনের গন্ধ পাচ্ছি। তো ট্রাকওয়ালাকে যখন তারা দিচ্ছি যে ভাই একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেন, অলরেডি রাস্তা থেকে গন্ধ বেরোচ্ছে। তখন ট্রাকওয়ালা বললো যে ভাই লাশের গাড়ি হচ্ছে জোরে চালানো যাবে না, সমস্যা আছে। তা আমরা যখন ফেরিঘাট পার করলাম তারপর থেকে দেখতেছি গাড়ি আরো স্লো চলতেছে। তো রাত হবে 4টা, 4:15। তখন আমরা হুট করেই হয় না যে বাড়ির আমরা যেখানে মূলত নামবো আর কি, তো তার থেকে 3-4টা স্টপেজ আগে গেলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা বাড়ির কাছে চলে আসছি বা যেখানে নামবো তাতে কাছাকাছি চলে আসছি। বাট হঠাৎ করেই আমরা মানে এই জায়গাগুলিকে লক্ষ্য করলাম না। একটা সময় আমাদের কেন যেন মনে হলো আমাদের প্রচুর ঘুম পাচ্ছে। এখন আমার ব্যাপারটা যদি বাদ দেয় যে ওর মা মারা গেছে এবং ওর মায়ের লাশটা সামনে, সকালে দাফন কাফন করতে হবে, তো অনেক ক্লান্তি ছিল, কিন্তু ঘুমানোর মতো কোনো মেন্টালি অবস্থা কিন্তু তাদের ছিল না। ঠিক আছে, যেখানে মায়ের লাশ সামনে সেখানে ঘুমাইতে হবে এই মেন্টালিটি কারোই ছিল না। তো ওদেরও প্রচুর ঘুম পাচ্ছে, মানে ঘুমায় পড়ে যাচ্ছে একদম। চলতি গাড়িতে কিন্তু নর্মাল একদম স্বাভাবিক, বিশেষ করে ট্রাকের পিছনে বসে ঘুমানোটা ইজি ব্যাপার না। সেখানে সবাই ঘুমাচ্ছে প্রায়, মানে এত ঘুম, খুব ডিপলি ঘুম আসতেছে। আমি পরবর্তীতে ট্রাকের সামনে যেতেছিলাম, ট্রাকের সামনে গিয়ে ঘুমালো। তো উনি বললো যে দরকার নেই, আপনার 4 জনই ওখানে থাকেন। তো হঠাৎ করে দেখলাম কি যে আমরা চলে আসছি, মানে এর পরের স্টপেজে হচ্ছে আমরা নামবো আমাদের বাড়ির কাছাকাছি যেখানে নামবো। তো নামার পরে হচ্ছে যে কি ব্যাপারে তাড়াতাড়ি চলে আসলাম। আমি 3-4টা আগে থেকেই তো খেয়াল করার কথা যে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা খেয়াল করতেছি যে পরের স্টপেজে নামবো। ওই 2টা স্টেশন কখন পার করলাম সেটা আমাদের চোখে পড়ে নাই। লজিক্যাল ধরে নিয়েছি হয়তো ঘুমের চোখে ছিলাম বা কোনো কারণে বাইরের দিকে তাকাই নাই, হ্যাঁ হয়তো চোখে পড়ে নাই। তো হঠাৎ করে হইতেছে ওই স্টেশন পার করার পরে আরো প্রায় 5 মিনিট ড্রাইভ করতে হয় ওই টুম্পা স্ট্যান্ডে যেতে, অর্থাৎ যেটা আমাদের বাড়ির নিকট, এবং মোটামুটি ওটার পরেই আমরা নামবো আর কি। তো ওখান থেকে ওই স্টেশনটা পার করার পরে মনে হয় 1 মিনিট লাগলো না, দেখি যে টুম্পা স্ট্যান্ডে চলে আসছে। টুম্পা স্ট্যান্ডে যখন চলে আসছে তখন আমরা ড্রাইভারকে পিছন থেকে গাড়ি থাপ্পড় দিয়া বলতেছি থামেন, গাড়ি থামেন। তো নামার পরে দেখতেছি যে না, এটা টুম্পা স্ট্যান্ড না। টুম্পা স্ট্যান্ডের একটা সাইনবোর্ড লাগানো আছে, সেই সাইনবোর্ডটাই নাই, শুধু সেই সাইনবোর্ডটা বাদে হুবহু ওখানে যে একটা দোকান দেখতে কিরকম গাছ টাছ। তো নামার পরে দেখি না, আমরা ভুল জায়গায় নামছি, এটা আসলে টুম্পা স্ট্যান্ড না, অন্য একটা জায়গা। এখানে লেখাও নাই কোথায়, রাতে কাউকে জিজ্ঞেস করতে পারতেছি না, হ্যাঁ, এবং বুঝতেও পারতেছি না। কিন্তু যেহেতু হাইওয়ে একটাই রোড, ফলে আমরা আবার আগাচ্ছি। কিছুক্ষণ পরে আবার পরের স্টপেজে যখন আসতেছি মনে হচ্ছে যে হ্যাঁ চলে আসছি। মানে এই জায়গাগুলি কিন্তু আমাদের দেশের বাড়িতে পেরা যেতে যেতে আমাদের পরিচিত থাকার কথা।
কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ড একই রকম মনে হচ্ছিল এবং ওইটি টুম্পা স্ট্যান্ড মনে হচ্ছিল, কিন্তু আসলে একটাও টুম্পা স্ট্যান্ড না, যেটা আমরা নামার পরে অর্থাৎ গাড়ি আসলে থামার পরে যখন নামার পরে বুঝতে পারি। তো ট্রাকওয়ালা কনফিউশন হয়ে গেছে যে কি ব্যাপার ভাই, আপনাদের বাড়ির রেস্টুরেন্ট আপনারা চিনেন না, আপনারা বারবার গাড়ি থামাইতেছেন, বলতেছেন না এখানে না, আপনাদের সমস্যা কি, নাকি আমরা ভুল দিকে চলে আসছি। তখন আমরাও বললাম না ভুল দিকে কেন চলে আসবো, এবং আমাদের সাইডের লেন থেকে যখন অন্য বিপরীত দিকে গাড়ি চলে যাচ্ছে অর্থাৎ ঢাকার দিকে, তখন আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের রুটেরই গাড়ি, অর্থাৎ ভুল রুটে আসারও কোনো সুযোগ নাই। তো এটা করতে করতে প্রায় 4 বার বা 5 বার, তারপর হচ্ছে যে হঠাৎ করে আমরা যেটা হলো যে টুম্পা স্ট্যান্ডে যখন গেলাম তখন উনি এবার আর আমরা বলতে গিয়েও বলতে পারতেছি না যে আমরা চলে আসছি, কারণ 5-6 বার আমরা ওনাকে কনফিউশনে ফেলাই দিছি। তো আমাদের পরবর্তী বাস স্ট্যান্ডটা হচ্ছে টর্কি বাস স্ট্যান্ড। তো আমি রাসেলকে বললাম যে বারবার না থাকাই, উনি যদি টর্কি পর্যন্ত যায় তো যাক, হ্যাঁ, তো এভাবে না থামাই, আমাদের একটু ভয় পাইয়ে বসছে। তো হঠাৎ হচ্ছে টুম্পা স্ট্যান্ডে গিয়ে উনি নিজে ব্রেক করলেন। ব্রেক করার পর আমরা জিজ্ঞেস করলাম ভাই এখানে থামলেন কেন? তো উনি বলতেছে যে সামনে একটা মেয়ে দাঁড়ানো, এত রাত্রে একটা মেয়ে ওনার একটু বুঝতে পারতেছে না, এত ছোট্ট একটা মেয়ে। তো আমরা গাড়ি থেকে নামলাম, বললাম যে কিসের মেয়ে, কই মেয়ে? তো উনি বললো যে হ্যাঁ এখানে কালো একটা মেয়ে দাঁড়ানো দেখলাম, এরকম বর্ণনা দিয়েছিল এরকম একটা মেয়ে। তো বর্ণনাটা এমন যে আমরা তো টুম্পাকে সবাই চিনি, কারণ আমাদের চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে, বর্ণনা টুম্পার মতো, বাট সেই টুম্পাকে তো উনি কখনো দেখে নেয় বা চেনে নেয়, বা এই রুটে উনি এর আগে আসছে কিনা তাও জানি না। তো তখন কানেক্ট করে ফেললাম, কানেক্ট করার পরে আমরা বলতেছি এতক্ষণ টুম্পা স্ট্যান্ড মনে করতেছি, আর উনি এখন টুম্পাকে দেখলো। বাট তখন কিন্তু আমরা গাড়ি থামাইতে বলিনি, উনি নিজের থেকেই থামাইছে, অর্থাৎ আমরা টর্কির দিকে যাব সেই প্রিপারেশন আমাদের। তখন দেখলাম যে আমরা এই যে উনি থামানোর ফলে যেখানে নামছি এটাই অ্যাকচুয়ালি টুম্পা স্ট্যান্ড, এবং আমরা বাড়ির কাছে চলে আসছি। কি ব্যাপার, এই তো সাইনবোর্ডটা না? তখন দেখে হ্যাঁ, অর্থাৎ আমাদের বাড়ির কাছে যাওয়ার পরেও আমরা ঠিক পাইতেছিলাম না যে আমরা চলে আসছি, ঠিক আছে। ওখানে নামার পরে যখন ওনার কথাগুলি বিশ্লেষণ করতেছিলাম তখন দেখে হ্যাঁ আমরা চলে আসছি। তখন ও হচ্ছে বাড়িতে ওদের চাচা টাচা যারা আছে তাদেরকে ফোন দিল, তারা সবাই আসলো, লাস্ট নামাই। তো আমরা ওদিনও কিছু বলি নাই, সকাল পর্যন্ত ওয়েট করলো, লাস্ট গোসল করানো, এবং খুব সকাল মাটি দেওয়া হলো এবং পরবর্তীতে কি হয়েছে না হয়েছে আমরা যখন আসার সময় বর্ণনা করতেছি, ওনটা ব্যাপারটা দুই ভাবে নিয়েছে। একটা বিষয় হচ্ছে যে রাসেল তো 2 দিন যাবত ঘুমায় না, ওর আম্মারা নিয়ে অনেক দৌড়ে ছিল হাসপাতালে, এবং রাত জায়গা বিশেষ করে ট্রাকে আসতেছিলাম, তো আমাদের ক্লান্তি, আমাদের ঘোর, সেই ব্যাপারটার জন্য হয়তো আমাদের সাথে এরকম কিছু করতেছিল। কিন্তু ট্রাকওয়ালা সেরকম ঘটার কোনো অপরচুনিটি ছিল না, কিন্তু ট্রাকওয়ালার সাথেও ঘটছে। এবং লাস্ট যেটা হলো যে টুম্পা স্ট্যান্ডে যে এরকম ঘটনা প্রায় ঘটে সেটা সবাই জানতো, ঠিক আছে। তো ওখানে সবাই দেখতো যেটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, বাট এই ড্রাইভারটাই যে বলতেছিল যে একটা বাচ্চা মেয়ে দাঁড়াই আছে এবং হাত দিয়ে এসে গাড়ি থামাইতে বলতেছিল। তো উনি হঠাৎ করে হচ্ছে গাড়িটা থামাই ফেলে, থামানোর পর নামার পরে দেখি আসলে কিছুই নেই। যখন ট্রাকের হেডলাইটটা নিভিয়ে ফেলা হয়, হ্যাঁ, এবং নিচে নেমে দেখে আসলে কিছুই নেই এবং সঠিক জায়গায় এসে থামছে। তো তখন বলতেছিল যে ও হয়তো বুঝতে পারতেছিল যে ওর মা আসছিল বা ও খুশি, হ্যাঁ, ও যে মাঝে মারা গেছে, এ তো ওই আত্মাটা খুশি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, বাড়ির সবাই। হ্যাঁ, তো এটার পিছনে আমি পার্সোনালি যদি বলি, একটাই লজিক, ও হয়তো ভাবতেছে যে আমার মাকে আমি পার্মানেন্টলি পেয়ে যাচ্ছি, হ্যাঁ, ও তো এখন আত্মা আকারেই আছে, ওর মাও তো নাই, সেটা জানি না এভাবে সম্ভব কিনা। আসলে পরকালের কথা আমরা কেউই আন্দাজে বলতে পারি না কিরকম কি হবে, জাস্ট গেটস করলাম হয়তো এরকম। তো এই ছিল হচ্ছে সেই রাতের ঘটনা, হাইওয়েতে ঘটা আর একটা ঘটনা আমার সাথে। সিরিয়াসলি সো মাচ অদ্ভুত এবং প্যাথেটিক এবং ইমোশনাল প্লাস রিয়েলি মিস্টেরিয়াস, সিরিয়াসলি অনেক ভালো লাগলো। রাইট নাও আমরা বলতে চাই, যারা এই মুহূর্তে জার্নি করতে করতে আমাদের শোটি শুনছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাইওয়েতে রাত বিরাতে কত কিছু ঘটে থাকে। সো তারা কিছুটা সাবধানে থাকবেন, এবং অলওয়েজ আমরা জানি যে বাইরে যখনই আমরা কোথাও যাই কোনো সূরা পড়ে যেতে হয়, আপনারা চেষ্টা করবেন কোথাও বের হওয়ার সময় সূরা বা দোয়া দরুদ পড়ে বের হওয়ার। সো এতে আপনারা রিস্ক ফ্রি থাকবেন। সো এনিওয়েজ বন্ধুরা, এই মুহূর্তে আমরা মোটামুটি আজকের এপিসোডের শেষ মুহূর্তে চলে এসেছি। যাওয়ার আগে বলে দিতে চাই, আপনারা আছেন বলেই ভৌতিক কথা একটু একটু করে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, ঘটনা পাঠাবেন আপনারা, যেভাবে এখন পাঠাচ্ছেন সেভাবেই আগামীতেও পাঠাবেন আমাদেরকে। আমরা জানি আপনারা অনেক ভালো ঘটনা বলতে পারেন, অনেক ভালো স্টোরি টেলার। সো আপনারা কমিউনিকেশন করবেন আমাদের সাথে। এতটুকু মাথায় রাখবেন, আপনাদের ঘটনা শুধু এখানে শেয়ার হচ্ছে না, এটা শুনছে পৃথিবীর সব প্রান্তের সকল মানুষ। আপনার ঘটনা শুনছে বাড়িতে বসে, ইউটিউবে এবং লাইভ। আশা করছি আপনারা এভাবেই আমাদেরকে ঘটনা পাঠিয়ে ভালোবাসা দিয়ে যাবেন। সো বন্ধুরা,
আমরা চলে যাওয়ার আগে আমাদের সাথে কমিউনিকেশন কিভাবে করবেন সেটা একবার মনে করিয়ে দিতে চাই, which is bhautikstories@gmail.com। আমাদের ডেসক্রিপশন বক্স ঘাটলেই একটা ইমেল আইডি পেয়ে যাবেন, which is bhautikstories@gmail.com। bhautikstories@gmail.com। ঠিক এই ইমেইলে গিয়ে আপনি আপনার ঘটনার সুন্দরভাবে বর্ণনা করবেন এবং শেষে আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর মেনশন করে দেবেন। আপনার ঘটনাটি আমরা পড়ব, আমাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় আমরাই আপনাকে নোটিফাই করব এবং আমরা আপনার ঘটনাটি হয় পড়ে শোনাবো অথবা আপনার কাছ থেকে আমরা শোনার জন্য অনুমতি চাইব এবং পারমিশন চাইব যেন আপনি আপনার ঘটনাটি আমাদের স্টুডিওতে এসে শোনান। যদি না শোনান তাহলে আমরাই আপনার ঘটনা পড়ে শোনাবো। এবং আপনারা চাইলে ভয়েস ক্লিপ পাঠাতে পারেন, এটার জন্য তেমন কিছুই লাগবে না। একটা নিস্তব্ধ রুমে গিয়ে আপনার ভয়েসটা বা ঘটনাটা রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমার কাছে ভালো লাগবে, আমরা অবশ্যই প্লে করবো। এবং লাস্ট অপশনটি আপনারা সবাই জানেন, তারপরে সবার জন্য বলতে চাই যে এটা হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন, এটা রাইট নাও এখন পর্যন্ত এক্সক্লুসিভ আমাদের ভৌতিক কথায়। আসলে এটা এক্সক্লুসিভ একটা কমিউনিকেশন সিস্টেম। আপনারা চাইলেই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করে ঘটনা শেয়ার করতে পারেন স্টুডিওতে না এসেও। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদের ডিসক্রিপশন বক্স থাকলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, হুইচ ইজ 01400930111। এইখানে গিয়ে আপনি আপনার ঘটনার সারমর্ম বর্ণনা করবেন, আমরা আপনার ঘটনাটি শুনবো, আমরা আপনার ঘটনাটি পড়ব এবং আমাদের কাছে যদি ইন্টারেস্টিং মনে হয় আমরাই আপনার সাথে কমিউনিকেশন করব এবং আপনার একটা নির্দিষ্ট সময় বেছে সেই সময় আপনার কাছ থেকে পুরো ঘটনাটি আমরা শুনবো এবং এরপর আমাদের এপিসোডে আমরা প্লে করব। এই তো খুবই সহজ আমাদের সাথে কমিউনিকেশন করা। সো এইভাবে একদম সহজে আমাদের সাথে পেয়ে যাবেন, কানেক্ট করবেন এবং ঘটনা পাঠাবেন। সো বন্ধুরা, আজকের এপিসোড 16 এখানে শেষ হচ্ছে, তবে এখানে শেষ নয়, আগামী পর্বে আবার চলে আসবো আমি জেফরি খান নতুন নতুন ঘটনা নিয়ে, নতুন নতুন ভয়ঙ্কর সব ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের মাঝে ভয় পাওয়ানোর জন্য। আশা করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।